আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের সংখ্যায়ের উপরে একটা খুবই স্পেশাল ক্লাস। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আমরা খুবই স্পেশাল একটা ক্লাস করব আজকে। সেটা হচ্ছে আমাদের সংখ্যায়ের উপরে। এবং এই সংখ্যা যে চ্যাপ্টারটা আছে, এই সংখ্যা চ্যাপ্টারটা কিন্তু আপনার যত প্রকারের পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি আজকে এই ক্লাসটার আমি প্রথম পার্ট আজকে আমি করাবো। এবং আপনাদের যত প্রকারের যে পরীক্ষাগুলো আছে, সেটা যেই পরীক্ষাই হোক না কেন, সেটার জন্য আজকের এই ক্লাসটা, এই স্পেশাল ক্লাসটা আপনাদের জন্য খুবই ধুমধাম টাইপের আমরা যে ক্লাসটা নিব, এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট হবে ক্লাসটা। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তো এখানে আমি যেগুলো ম্যাথ করাবো, এগুলো সবগুলো ম্যাথই আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেটাতে আছে, স্পেশাল ম্যাজিক ম্যাথ বইটাতেও আছে। ঠিক আছে? তো স্পেশাল ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথ, অল ইন ওয়ান জব প্রিপারেশন বা প্রাইমারি শর্ট সাজেশন অথবা নিবন্ধনের জন্য সাজেশন, প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট, এই বইগুলোতে আপনি এই জিনিসগুলো পাবেন। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের প্রথম প্রথম যেই জিনিসটা আমরা স্টার্ট করব একেবারে টাইপ 1 থেকে। টাইপ 1-এ যেই জিনিসটা আমরা আসলে স্টার্ট করব সবাই। হ্যাঁ, ওকে। তো টাইপ 1, টাইপ 1টা কিসের উপরে? টাইপ 1টা হচ্ছে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে। ঠিক আছে? অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে 17 তারিখে প্রায়, হ্যাঁ 17 তারিখে একটা প্রাইভেট ব্যাচ আমাদের সামনে স্টার্ট হচ্ছে। যারা যারা ওইটা হচ্ছে, যারা নিবন্ধনের প্রার্থীরা আছেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন অথবা প্রাইমারি দ্বিতীয় বা তৃতীয় ধাপের পরীক্ষা দিবেন, 17 তারিখে যে লাইভ ক্লাসটা হবে, শুরু হচ্ছে 500 টাকার কোর্স মাত্র, সেটাতে ভর্তি হয়ে যাবেন। সেটার জন্য আপনাকে টাকা পাঠানোর নাম্বার বা যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01734 700 388, এই নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়েই আমরা স্টার্ট করি। তাহলে ওইটা হচ্ছে ভর্তি হওয়ার জন্য 500 টাকা কোর্স ফি আর কি। মাত্র 500 টাকা দিয়ে আমাদের 18তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি যারা প্রথম বা দ্বিতীয় ধাপে যারা আছেন তাদের জন্য এই কোর্সটা। ওকে, আমরা প্রথমেই একটা জিনিস যদি আপনাকে বলি যে এখানে যে অঙ্ক আছে, পৃথিবীতে অঙ্ক কতগুলা করে আছে বলেন তো? পৃথিবীতে অঙ্ক কতগুলা আছে বলেন? আমরা জানি পৃথিবীতে অঙ্ক আছে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9। তাহলে আমাকে বলেন যে পৃথিবীতে অঙ্ক কতগুলো আছে? হ্যাঁ, পৃথিবীতে অঙ্ক আছে এই 10টি। মানে যে কোনো সংখ্যা যে তৈরি করবেন, 1 2 3 4 5, 5 5 10টা, তাহলে মোট এই 10টি অঙ্ক আছে। তাহলে মোট অঙ্কের সংখ্যা, পৃথিবীতে মোট অঙ্কের সংখ্যা হচ্ছে 10টা। 10টি অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, শূন্য সহকারে। 0 1 2 3 4 5 এরকম করে করে 0 থেকে আমাদের হচ্ছে 9 পর্যন্ত যে আছে, এই 10টাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে পৃথিবীতে অঙ্কের সংখ্যা কয়টি? 10টি। কখনো যদি বলা হয় অঙ্ক কয়টি আছে? 10টি আছে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এখানে আমাদের কে যদি বলা হয় যে সংখ্যা, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। ধরেন 2 1 3 5। আচ্ছা, আপনাকে আমি যদি বলি এই যে কথা, এইটা যে লিখলাম, এখানে সংখ্যা কয়টি আছে বলেন? এখানে সংখ্যা কয়টি? সংখ্যা কতটি? কোশ্চেন হচ্ছে এখানে সংখ্যা কতটি? একটু অ্যান্সার দেন সবাই। এটাতে সংখ্যা কতটি? এই যে আমি যে লিখেছি। হুম, আচ্ছা, এখানে সংখ্যা কতটি আছে? এই যে আমি যে লিখেছি এখানে, এখানে সংখ্যা কতটি? কয়টা আছে? ওকে, 4টি, একটি, 4টি, একটি। ওকে, আচ্ছা, খুবই চমৎকার একটা প্রশ্ন।
এখানে মনে হচ্ছে কি এই যে 1 2 3 4 এভাবে গুনেছেন সংখ্যা 4টি? না, এখানে সংখ্যা হচ্ছে একটি। সেই একটি সংখ্যা কি? সেই একটি সংখ্যা হচ্ছে 2135। এই সংখ্যাটার নাম হচ্ছে 2135। এবং 2135 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তৈরি করতে আমাদের আলাদা আলাদা মোট 4টি অঙ্কের প্রয়োজন হয়েছে। এই যে সংখ্যা তৈরি হয় যেগুলো দিয়ে তাদেরকে বলা হয় অঙ্ক। তার মানে এই 4টি যে বলতেছেন, এই 4টিকে, এইখানে এই 4টি সংখ্যা না, এই 4টি হচ্ছে অঙ্ক। তাহলে এখানে অঙ্ক আছে কয়টি বলেন তো? অঙ্ক আছে 4টি। এইটা আর সংখ্যা তো এই একটি। অর্থাৎ একে আমরা বলতে পারি এটি একটি 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট কি বলেন তো? একটি সংখ্যা। এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে এই সংখ্যা আর অঙ্কের মধ্যে ডিফারেন্স বুঝলাম যে একটা সংখ্যা যে থাকতেছে, এই সংখ্যা তৈরির যে উপাদানগুলো আছে সেগুলাকেই বলে অঙ্ক। মানে সংখ্যার ইংরাজি হচ্ছে নাম্বার। সংখ্যার ইংরাজি কি বলেন তো? নাম্বার। আর যেখানে অঙ্কের ইংরাজি হচ্ছে ডিজিট। ডিজিট। এখানে নাম্বার আছে একটা, কিন্তু ডিজিট আছে 4টা। ঠিক আছে? এখানে নাম্বার আছে কয়টা? নাম্বার আছে একটাই, কিন্তু ডিজিট আছে 4টা। ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, 4টি সংখ্যা না, 4টি সংখ্যা না, 4টি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 4টি 4টি যারা লিখেছেন এরা ভুল লিখেছেন। হ্যাঁ, 4টি সংখ্যা নয়, এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এটাই একটা সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, এখানে সংখ্যা কিন্তু নাম্বার কিন্তু একটাই আছে, বা সংখ্যা কিন্তু একটাই আছে, এটা ভুল করা যাবে না। ওকে, আমরা এখন আমরা যদি বলি যে আমরা যদি একটা কথা বলি যে আমি আপনাকে একটা বললাম যে একটা সংখ্যা আমি লিখলাম, যেটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলাম। ধরেন 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে 38। খেয়াল করেন তো, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে 38। ভালো করে বুঝেন যে 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা লিখলাম সেটা কি লিখলাম? সেটা লিখলাম হচ্ছে 38। তাহলে এখানে অঙ্ক আছে কি কি? একটা হচ্ছে 3 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, তাই না? আচ্ছা, তো 3 অঙ্ক আর 8 অঙ্ক, তার মানে এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা আমি সংখ্যা লিখলাম। আপনারা কি বলতে পারবেন যে 3 আর 8 যোগ করলে আমরা 38 পাবো, নাকি 3 আর 8 গুণ করলে 38 পাবো? এটা এটা আসলে কি 3 আর 8 যোগ করলে কি 38 পাওয়া যায়? মানে 3 যোগ 8 যোগ করলে কি আমরা 38 পাই? মানে অঙ্ক দুটা যোগ করলে কি 38 পাই? বা অঙ্ক দুইটা গুণ করলে কি আমরা 38 পাচ্ছি? এখানে যে অঙ্ক দুইটা আছে এই দুটো গুণ করলে কি 38 পাচ্ছি? 3 আর 8 গুণ করলে? ইয়েস অর নো? আমাকে একটু বলেন দেখি, যে এটা যে 2 অঙ্কের একটা সংখ্যা লিখলাম, এখানে অঙ্ক আছে 3 আর 8, তাহলে 3 আর 8 যোগ করলে বা গুণ করলে কি আমরা 38 পাচ্ছি কি পাচ্ছি না? আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে। হ্যাঁ, মানে 3 আর 8 যোগ করলে বা গুণ করলে আমরা 38 পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি? অ্যান্সার হচ্ছে পাচ্ছি না। 3 আর 8 যোগ করলে তো 11 হয়, তো কোথায় 38 হবে? 3 আর 8 গুণ করলে তো 24 হয়, কোথায় 38 হবে? তার মানে 3 আর 8 যোগ করলেও 38 পাওয়া যায় না, 3 আর 8 গুণ করলেও 38 পাওয়া যায় না। তো কি করলে 38 পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে যে 3 এবং 8 যে আছে এদের স্থানীয় মান আছে। এইটাকে আমরা বলি একক। 8কে বলি 8 একক। 8 একক মানে হচ্ছে 8-এর মান 8টা একক মান, মানে 8ই মান, 8-এর মান 8। কিন্তু 3কে বলি 3 দশক। এটা হচ্ছে একক হইলে এটা হচ্ছে দশক। অর্থাৎ 3-এর মান আসলে 3 না, 3-এর মান আসলে 3-এর 10 গুণ, মানে হচ্ছে 30। এরপরে যদি আমরা যোগ করি যে 30 আর 8 যদি আমরা যোগ করি, তার মানে এইটাকে পাবো হচ্ছে আমরা 38। তার মানে এখানে আমরা দেখতেছি 3, কিন্তু এর মান আসলে 30। দেখতেছি কি বলেন তো? 3, কিন্তু মানটা কি ভাইয়া? মানটা হচ্ছে কিন্তু 30। এখানে দেখতেছি 8, এর মানও 8। তারপরে 30 আর 8 যোগ করলে আসলে 38 পাওয়া যায়। সেই জন্য আমরা ছোটবেলায় পড়তাম না 3 10 8 38, এভাবে করে বলতাম না 3 10 8 38। 3 10 মানে কি? এই যে এর মান হচ্ছে 10 একক, মানে 3 গুণন 10, মানে এর মান হচ্ছে 30, আর এর মান হচ্ছে 8। তাহলে 3 10 8 38 কথাটার অর্থ কি বলেন? 3 10 8 38 মানে কি? 3 10 8 38 মানে 3-এর মান 3-এর 10 গুণ। 3 10 8 38 আমরা ছোটবেলায় এইভাবে পড়তাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে বুঝলাম
যে আমরা যা দেখতে পাই, এটা 3 আর 8, এইটা হচ্ছে এদের স্বকীয় মান। যেমন 38-এর স্বকীয় মানগুলো যদি বলি, মানে নিজস্ব মান, স্বকীয় মান যদি বলি, 8-এর স্বকীয় মান তো 8ই, 3-এর স্বকীয় মান তো 3ই। কিন্তু যদি আমি বলি স্থানীয় মান, তখন 8-এর মান হয়ে যায় 8, আর 3-এর মান হয়ে যায় 30। এই 30 আর 8 যোগ করলে হয়, হ্যাঁ, 30 আর 8 যোগ করলে হয় 38। বুঝছি? আচ্ছা, এইখান থেকে আমরা একটা জিনিসের সিদ্ধান্ত নিব। সেটা কি? সেই জিনিসটা কি? সেই জিনিসটা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে আমরা দেখবো। হ্যাঁ, দেখেন খেয়াল করে যে আমাদের কখনো যদি দেয়া থাকে যে একটা সংখ্যা দেয়া আছে, মনে করেন 2, 3, 7, 9, 1, 5, এই সংখ্যাগুলো দেওয়া আছে। এই সংখ্যাটা দেওয়া আছে, এটা একটা সংখ্যা, এবং এইটা 1, 2, 3, 4, 5, 6, 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এই 6 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে, হ্যাঁ, 6 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আছে, সেইটার 5-এর মান কিন্তু শুধু 5, 1-এর মান কিন্তু 1-এর পরে একটা শূন্য, 9-এর 9-এর মান কিন্তু 9-এর মান কিন্তু হবে 9-এর পরে 2টা শূন্য, 7-এর মান কিন্তু 7-এর পরে 3টা শূন্য। স্থানীয় মান 3-এর স্থানীয় মান কিন্তু 3-এর পরে 4টা শূন্য, 2-এর মান কিন্তু 2-এর পরে 5টা শূন্য। আপনি কিভাবে করে মনে রাখবেন 1, 2, 3, 4, 5 কিভাবে মনে রাখবেন? স্থানীয় মান বের করার একটা সহজ নিয়ম হচ্ছে, ধরেন এইখানকার 3-এর স্থানীয় মান বের করতে চাচ্ছেন, 3 লিখে এরপরে জয়টা ডিজিট আছে তয়টা আপনি শূন্য বসান। 3 লিখে আপনি 1, 2, 3, 4টা শূন্য বসান, তাহলেই 3-এর স্থানীয় মান এসে যাবে 30,000। আপনি 7-এর স্থানীয় মান বের করতে যাচ্ছেন, 7 লিখে তারপরে জয়টা ডিজিট আছে তত জায়গায় শূন্য বসান, তো 7-এর পরে 3টা শূন্য বসান, 7,000। আমি যদি বলি 9-এর স্থানীয় মান, 9-এর পরে 2টা শূন্য বসাবো, তা 9-এর পরে 2টা শূন্য বসাইলে 900, 9-এর স্থানীয় মান 900। 1-এর স্থানীয় মান যদি বের করতে চাই, 1-এর পরে একটা ডিজিট আছে, তারপরে একটা শূন্য বসাবো, মানে 10। আমি যদি বলি 2-এর স্থানীয় মান, তাহলে 2-এর পরে 1, 2, 3, 4, 5টা শূন্য বসাবো, তার মানে 2 লক্ষ হবে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? কথা বুঝছি? ক্লিয়ার হইছি? মানে আমরা এইভাবে করেও হিসাব করতাম না যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে করেও বলা যায় যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু তার চেয়ে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি দ্রুত, দ্রুত গতিতে আপনি বলতে পারবেন কিভাবে করে স্থানীয় মান। হ্যাঁ, স্থানীয় মান দ্রুত গতিতে কিভাবে বলতে পারবেন? যে যেই ডিজিটটার স্থানীয় মান আপনি চাচ্ছেন, ধরেন যে একটা সংখ্যা আমি লিখলাম যে 8, 2, 1, 5, 7, 9, 4, 3, এইভাবে করে একটা সংখ্যা লিখে আপনাকে বললাম যে 2-এর স্থানীয় মান কত, এই 2-এর স্থানীয় মানটা কত, তাহলে জাস্ট আমরা 2 লিখে 2-এর পরে 1, 2, 3, 4, 5, 6টা ডিজিট আছে, তার মানে আমরা 6টা শূন্য বসাবো, তাহলেই আমাদের হয়ে যাবে। 6টা শূন্য বসানো মানে 20 লক্ষ। ক্লিয়ার? সবাই বুঝেছি? হ্যাঁ, এইভাবে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি তো করা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু তার চেয়ে অনেক বেশি ফাস্ট কোনটা বলেন দেখি? এইটা, মানে 2-এর স্থানীয় মান জাস্ট 2-এর পরে জয়টা ডিজিট আছে তয়টা আমি শূন্য বসায় দিব। ক্লিয়ার? বুঝছি? বুঝলাম? প্যারা আছে? কোনো প্যারা নাই। সুন্দর। আচ্ছা, মানে আমরা তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত বের করলাম, 2 নিযুত, 2 নিযুত মানে 20 লক্ষ, 20 লক্ষ মানে এইভাবে করে মনে রাখার চেয়ে এইভাবে করে মনে রাখাটা আমাদের জন্য ইজিয়ার। ঠিক আছে, এইভাবে মনে রাখাটা আমাদের জন্য ইজিয়ার। আচ্ছা, এখন এখন মজার ব্যাপার, এখন আপনারা মজার একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুর একক স্থানীয় অঙ্কে, ধরেন কোনো কিছুর একক স্থানীয় অঙ্ক মানে সবচেয়ে ডান পাশে ধরেন 5 আছে, আর দশক স্থানীয় অঙ্কে আমাদের মনে করেন 3 আছে, তাহলে বলেন তো সংখ্যাটি কত হবে? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আপনাদের কি মনে হচ্ছে সংখ্যাটি আপনারা বলতে পারবেন? একক স্থানীয় অঙ্ক 5 আর দশক স্থানীয় অঙ্ক 3, তাহলে সংখ্যাটি কত কে বলতে পারবেন? কি মনে হচ্ছে?
বলেন কি মনে হচ্ছে কত? হুম, আচ্ছা, কত 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 কত? হ্যাঁ, মানে একক স্থানীয় অঙ্ক মানে কি, ডান পাশে যেটা আছে সেটা 5, আর দশক স্থানীয় অঙ্কে কি আছে 3, মানে কি 35 সংখ্যাটি। তাহলে কি হবে, এই যে একক স্থানীয় অঙ্কে 5 বসিয়েছি আর দশক স্থানীয় অঙ্কে 3 বসিয়েছি, এটা হয়ে গেল 35, তাই না? আচ্ছা, একক স্থানীয় অঙ্কে হচ্ছে 5 বসিয়েছি আর দশক স্থানীয় অঙ্কে 3 বসিয়েছি। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে ডান পাশেটা একক আর এটা দশক। তাহলে তাহলে এটাকে ডান পাশে বসাইলাম, এটা বাম পাশে বসাইলাম, তাহলে হয়ে গেল 35। বুঝেছি, ক্লিয়ার? আচ্ছা, বুঝলাম। এখন আমরা এখন একটা জিনিস মজার বিষয় খেয়াল করব, সেটা কি একটু দেখেন। মনে করেন আপনাকে আমি এখন একটা বীজগণিতের কাহিনী বললাম, যে বীজগণিত দিয়ে আপনি জিনিসটা করেন, যে বীজগণিতের কাহিনী। হ্যাঁ, এক সেকেন্ড, একটু দেখেন। মনে করেন আমি বললাম যে আমাদের একক স্থানীয় অঙ্ক আছে এ, তাহলে দশক স্থানীয় অঙ্ক আমরা একটু আলাদাভাবে করে লিখলাম, যে দশক স্থানীয় অঙ্ক আমাদের আছে বি। বলেন, একক স্থানীয় অঙ্ক এবার আমি বললাম এ, আর দশক স্থানীয় অঙ্ক আমি বললাম বি। এইবার আমাকে বলেন দেখি, এইবার আমাদের সংখ্যাটি কত হবে বলেন। এইবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে সংখ্যাটি কত, তাহলে কি হবে? পারবেন কি পারবেন না? বলেন দেখি, বলেন দেখি, তাড়াতাড়ি বলেন। এর আগে 5 আর 3 বলছি, তার মানে ডান পাশে 5 বসছে, বাম পাশে 3 বসছে। হ্যাঁ, ডান পাশে 5, বাম পাশে 3। আচ্ছা, নতুন কোর্স হচ্ছে 17 ডিসেম্বর থেকে শুরু হবে, প্রাইমারি শিক্ষক নিবন্ধনের, প্রাইমারি এবং হচ্ছে প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপের জন্য, এবং শিক্ষক নিবন্ধন যারা আছেন শিক্ষক নিবন্ধনের 18তম শিক্ষক নিবন্ধনের জন্য। কত হবে? হ্যাঁ, সবাই বলেছে এইটা হবে, বিটা হবে বাম পাশে, এটা হবে ডান পাশে। এটা এটা বলেছেন না আপনারা সবাই? এটাই তো বলেছেন, তাই না? হ্যাঁ, এটাই বলেছেন। এটা কিন্তু ভুল। এটা কি বলেন তো, এটা কিন্তু আমাদের আসলে ভুল। এটা হবে না। কেন হবে না? এটার পিছনে না হওয়ার পিছনে রিজনটা কি, কেন হবে না? এটার পিছনে না হওয়ার রিজনটা হচ্ছে, আমি যখন 35 লিখছি, ভালো করে বুঝেন, এটা একটু কনসেপ্টটা এই জায়গায়। আমি যখন 35 লিখছি, 3 10 5 35, আমি মনে করতেছি এর মান যদি আমরা এখানে 5 হিসাব করি, এর মান যদি আমরা এখানে 5 বসাই, আর বি এর মান যদি 3 বসাই, তাহলে এ বি এর মানও তো, বি এর মান তো 35 হইলো না। বীজগণিতে এইভাবে করে যদি আপনি পাশাপাশি লেখেন, বি এর মান আপনার মনে করেন 3 আর এর মান মনে করেন 5, এইটা আসলে 35 বুঝাবে না, বি আর এ গুণ আকারে বুঝাবে, তাহলে হয়ে যাবে 15। আপনার আসলে তো হইল না, কারণ আপনি তো চাইছিলেন কি, আপনি তো চাইছিলেন যাতে 35 শো করে। কথাটা বুঝেন নাই মনে হয়। মানে বি এ এইটা কিন্তু পাশাপাশি থাকলে এটা 35 শো করবে না, এর মান 5 আর বি এর মান 3। তাহলে বি এ লিখলেন সংখ্যাটি, বি এ মানে কিন্তু 35 হইল না, আসলে আমার সংখ্যা হওয়া দরকার 35, কিন্তু হয় নাই, কিন্তু কারণ বি আর এ, বি আর এ কিন্তু আমাদের গুণ আকারে রিপ্রেজেন্ট করে। যখন মনে করেন এক্স আর ওয়াই পাশাপাশি থাকে, এটাকে বুঝায় যে এক্স গুণন ওয়াই। এ আর বি পাশাপাশি থাকে, তখন বুঝাই এ আর বি পাশাপাশি মানে গুণ আকারে আছে। তাহলে এই জিনিস এখানে তো এটা গুণ আকারে বোঝা যাচ্ছে না, এটা তো আর 15 না, 3 আর 5 গুণ করলে তো 15 না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে এটা পাশাপাশি মানে আসলে গুণ আকারে। তাই সংখ্যাটি এইভাবে করে লেখা যাবে না, সংখ্যাটি এইভাবে করে লেখা যাবে না। ঠিক আছে, এটার পিছনে রিজন কি, কারণ এরা পাশাপাশি এইভাবে করে লিখলে গুণ রিপ্রেজেন্ট করা হয়, এটা গুণ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাই আমাদের নিয়মটা কি, ওই যে তখন যেভাবে করে বললাম ওইভাবে করেই আমাকে আসলে লিখতে হবে। সেটা কি, সংখ্যাটি হবে এই যে বি যে আছে, বি এর যদি আমি 10 গুণ করি 10 বি হবে, মানে এই যে 10 গুণ মানে কি, 10 গুণন 3 মানে 30, তার সাথে 5 যোগ করলে মানে তার সাথে যদি এ যোগ করি, অর্থাৎ এ প্লাস 10 বি অথবা 10 বি প্লাস এ, দুইভাবেই লেখা যাইতে পারে। সংখ্যাটিকে আমরা লিখতে পারি একক স্থানীয় অঙ্ক এ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে তারপরে যোগ করা। তাই এ প্লাস 10 বি হবে আমাদের অ্যান্সার, বা 10 বি প্লাস এ, দুইটাই করা যায়। এ প্লাস 10 বি বা 10 বি প্লাস এ একই কথা। মানে দশক স্থানীয় অঙ্কের সাথে আমাদেরকে 10 গুণ করতে হবে, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে, যদি আমাদের এইভাবে করে এবি আকারে দেওয়া থাকে।
মানে এ বি কখনো অ্যান্সার হবে না বা বি এ কখনো অ্যান্সার হবে না, কারণ এ বি মানে হচ্ছে এ আর বি এর গুণফল, সেটা তো না। আমি চাই 35, আমি তো চাই একক স্থানীয় অঙ্কে 5 থাকলে, দশক স্থানীয় অঙ্কে 3 থাকলে সেটার নাম তো 35 হবে। সেটা কিভাবে পাবেন? তাহলে এ আর বি গুণ করলে তো 15 পাওয়া যাবে, তাহলে তো হবে না এ বি পাশাপাশি থাকলে। ঠিক আছে? হ্যাঁ, তো এখন বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে যে আপনার অবশ্যই এইখানে ব্যাপারটা থাকবে যে 10b প্লাসে, মানে এই যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে একক স্থানীয় অঙ্ক আসলে আমাকে যোগ করতে হবে। তাহলে এইখান থেকে আমরা কনসেপ্টটা বুঝলাম। এখন আমি যদি থিওরিটা বলি, যদি কখনো আপনি দেখেন একক স্থানীয় অঙ্ক দেওয়া আছে মনে করেন এ, দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে আপনার মনে করেন বি, শতক স্থানীয় অঙ্ক আপনার মনে করেন দেওয়া আছে সি, হ্যাঁ, তারপরে হাজার স্থানীয় অঙ্ক মনে করেন আপনার আছে ডি, তাহলে সংখ্যাগুলা যেটা হবে, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ এবং হাজার স্থানীয় অঙ্কের সাথে 1000 গুণ, এইগুলো যোগ করে দিলেই আসলে আমাদের সংখ্যাটি পাওয়া যাবে। যতগুলা থাকবে তাদের বিষয়টা আসলে আমাদের, হ্যাঁ, ততগুলো আসলে আমাদের এইভাবে করে আসলে দিতে হবে। কথা বুঝা গেছে? ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এইটা এইটা আসলে আমাদেরকে দিতে হবে, মানে যেটা যত স্থানীয় অঙ্ক থাকবে তত গুণ করে দিতে হবে। যেমন আমাদের এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ যে থাকে, একক স্থানীয় অঙ্ক এ, এই যে একটু আগে যে বললাম দশক স্থানীয় অঙ্ক বি, তাহলে আপনাদের অনেকের মনে হইতে পারে দশক স্থানীয় অঙ্ক মানে বি এ, এটা হবে আনসার। না, এটা হবে না। বি এ মানে তো এটার গুণফল হবে না। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, মানে এর সাথে 1 গুণ যাবে, বি যেহেতু দশক স্থানীয় অঙ্ক তার মানে এর সাথে 10 গুণ যাবে, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু আমাদের অ্যান্সার হবে হচ্ছে a প্লাস 10b। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝেছি? ওকে। আচ্ছা, আমার ওই যে যারা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের কোর্সে ভর্তি হতে চান, হ্যাঁ, সেইটা এমপিবিয়ান ওয়েবসাইটে যে বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন সবাই ভর্তি হতে পারবেন। এমপিবিয়ান মানে ওয়েবসাইটটাতে mp-bian.com, এটাতে দেওয়াই আছে সবগুলো। আর আর এই নাম্বারে কল করেও আপনি ভর্তি হতে পারবেন, 01734700388। ঠিক আছে? বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আসেন। এইবার বলছে 5203 এর স্থানীয় মান কত? এখন দেখেন তো, স্থানীয় মান বের করার সিস্টেমটা কি হবে? স্থানীয় মান বের করার সিস্টেমটা হবে এই যে শূন্য যে আছে, শূন্য এর স্থানীয় মান বের করতে হইলে শূন্য লিখবো, তারপরে যতগুলা ডিজিট আছে ততগুলা শূন্য। তা শূন্যই তো, শূন্য শূন্য মানে কত বলেন তো? শূন্য। শূন্য যেই জায়গাতেই থাকুক তার স্থানীয় মান কিন্তু শূন্যই হয়, কারণ স্থানীয় মান বের করার সিস্টেম কি? আমি 5-এর স্থানীয় মান বের করতে চাইলে 5-এর পরে 3টা শূন্য দিতাম, 5000 হইতো। 2-এর স্থানীয় মান বের করতে চাইলে তারপরে 2টা শূন্য দিতাম, 200 হইতো। শূন্যের স্থানীয় মান শূন্য শূন্য মানে শূন্য। 3-এর স্থানীয় মান শুধু শুধু 3, তাই না? এইটা জাস্ট আমাদের ধুমধাম ধুমধাম করে আমরা কিন্তু অ্যান্সার বলে দিতে পারতেছি। ঠিক আছে? বুঝছি। হ্যাঁ, এটা করলেও হবে, এটা করলেও হবে। ওকে, ঠিক আছে। ওকে, এখানে বলছে যে এই যে 3 2 6 7 5 1 4 9, এই সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটায় সাতের স্বকীয় মান মানে সাতের স্বকীয় মান তো 7ই, এবং সাতের স্থানীয় মানের মধ্যে পার্থক্য। সাতের স্থানীয় মান কি হবে? আমি 7 লিখে তারপরে জয়টা ডিজিট আছে তটা শূন্য বসাবো। 1 2 3 4টা ডিজিট আছে, তার মানে হচ্ছে 4টা আমরা শূন্য বসাবো। ঠিক আছে? তার মানে 70,000, 70,000 হচ্ছে স্থানীয় মান। তার মানে এটার স্থানীয় মানটা যদি আমরা বলি, স্থানীয় মান হচ্ছে 70,000, আর স্বকীয় মান নিজস্ব মান মানে যা সাতের স্থানে স্বকীয় মান তো 7ই। তাহলে এই দুটোর পার্থক্য কত? তার মানে 70,000 থেকে আমরা যদি 7 বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের আহ এখানে হচ্ছে আহ এই 69,000, 69,993, 69,993, তাই না? 69,993। তাহলে সাতের স্থানীয় মান হচ্ছে, সাতের পরে 1 2 3 4টা শূন্য, মানে 4টা শূন্য মানে 70,000, আর সাতের স্বকীয় মান তো 7ই, তার মানে দুইটাই যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? ধুমধাম, অস্থির। ওকে, আসেন আমরা এইবার
আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখি। আমি ওই জিনিসটা একেবারে সুন্দর করে শিখাই দিলাম, বুঝে যাওয়ার কথা। এইবার আমি শিখাবো হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যা। সবাই আপনারা রেডি আছেন কিনা মূলদ অমূলদ শেখা সম্পর্কে? সবাই রেডি আছি আমরা? মূলদ এবং অমূলদ সংখ্যা এটা 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 যে শিখার জন্য সবাই রেডি আছেন? রেডি আছেন কিনা তাড়াতাড়ি ধুমধাম একটু জানান সবাই। সবাই রেডি আছি আমরা? হ্যাঁ, স্বকীয় মান মানে নিজস্ব মান, রাইট। রেডি আছি, রেডি 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 কথাটা লিখে দেন সবাই রেডি থাকলে। আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম বিষয়টা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বার প্রধানত হচ্ছে দুই প্রকারের। আমরা আজকে মানে আমি আমি মূলত আপনাদেরকে এই মূলদ অমূলদ পড়াতে যে পুরা সংখ্যার যে শ্রেণী বিভাগটা সেটা ভালো করে আমি শিখাই দিব। আচ্ছা, বাস্তব সংখ্যা যে দুই প্রকারের, একটাকে বলে হচ্ছে মূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি রিয়েল নাম্বার, হ্যাঁ। একটাকে বলে মূলদ সংখ্যা, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল, ঠিক আছে। আরেকটাকে বলা হয় হচ্ছে অমূলদ সংখ্যা, যেটাকে কিউ প্রাইম বা কিউ সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটার নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এই দুইটা হচ্ছে আমাদের নাম্বার। এখন কারা রেশনাল নাম্বার কারা ইরেশনাল নাম্বার এটা যদি আমি জিজ্ঞেস করি, তো কারা মূলদ কারা অমূলদ এটা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে জিনিসটা পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে যে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং কাকে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল 0 আর মানে পি আর কিউ এলিমেন্ট অফ জেড, তাকে মূলদ সংখ্যা বলে। যাই হোক, এটা তো একবারে সংজ্ঞা বললাম, এটা বোঝাটা ডিফিকাল্ট আপনাদের জন্য। হ্যাঁ, তো পি আর কিউ রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, রাইট। এখন আমরা যদি বলি মূলদ সংখ্যা কারা কারা আছে, আচ্ছা আপনাদের সহজে কথা বলি, মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয় বলেন তো? দুই ভাগে। এই মূলদ সংখ্যাকে যে দুই ভাগে ভাগ করা হয়, একটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, একটার নাম কি বলেন তো? পূর্ণ সংখ্যা। আরেকটার নাম হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আপনাকে যদি বলা হয় যে কারা মূলদ সংখ্যা, আপনি বলতেই পারেন সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলে যেই সংখ্যাটা হয় সেটাই মূলদ সংখ্যা। মানে মূলদ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হবে, নাহলে ভগ্নাংশ সংখ্যা হবে, অথবা পূর্ণ বা ভগ্নাংশে পরিণত করা যাবে, এদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন আপনাকে মূলদ সংখ্যার যত এক্সাম্পল দিবেন, হয় তারা পূর্ণ সংখ্যা, না হলে তাদেরকে ভগ্নাংশ আকারে মানে প্রকাশ করা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? মাথার মধ্যে রাখেন আগে। ওই যে একজন বলছে মূলদ অমূলদ বুঝি না, মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দেওয়া যাবে না। আপনি শুধু এইটা বলেন, যাদেরকেই পূর্ণ সংখ্যা, যেগুলোই পূর্ণ সংখ্যা বা যেগুলোই ভগ্নাংশ সংখ্যা, এগুলো সবগুলোই মূলদ সংখ্যা। বুঝি নাই? তাহলে মূলদ সংখ্যার যদি আপনাকে বলা হয় কারা কারা মূলদ সংখ্যা, তার মানে কি আপনি পূর্ণ সংখ্যা দিবেন, পূর্ণ সংখ্যা কে আছে। এখন পূর্ণ সংখ্যা কে আছে এটা বুঝতে আপনার সমস্যা হইতে পারে, এখন আমি বলে দিব যে পূর্ণ সংখ্যা কে আছে। ভগ্নাংশ সংখ্যা কে আছে এটা বুঝতে কোনো সমস্যা নেই। আরে ভগ্নাংশ সংখ্যা কি, মনে করেন 3/4, হ্যাঁ, 1/2, তারপরে মনে করেন 7/3, এইগুলো যা আছে, 1 পূর্ণ 4-এর 5-এর 4, এগুলো সবগুলো ভগ্নাংশ সংখ্যা, এরা সবাই মূলদ সংখ্যা, তাই না? এগুলো সবগুলাই এগুলো সবগুলাই হচ্ছে এগুলো সবগুলাই হচ্ছে আমাদের মূলদ মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ সংখ্যা, এগুলো সবগুলোই ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যা মানে মূলদ সংখ্যা। এখন আসি পূর্ণ সংখ্যা। আপনি এখন বলবেন পূর্ণ সংখ্যাটা বুঝতে একটু সমস্যা হতে পারে। আর পূর্ণ সংখ্যা মানে কি? যেগুলো পূর্ণ, যেগুলো ভগ্নাংশ নাই, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু বুঝতে কি সমস্যা হইতে পারে সেটা দেখেন। বুঝতে সমস্যা হইতে পারে যে পূর্ণ সংখ্যার ইংরেজি, আচ্ছা ভগ্নাংশ সংখ্যার ইংরেজিতে ফ্র্যাকশন, আর পূর্ণ সংখ্যার ইংরেজি ইন্টিজার, কিন্তু এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা হোক, জেড দ্বারা প্রকাশ করা হইলো, কোনো সমস্যা নাই, জেড দ্বারা প্রকাশ করা হোক। এই যে পূর্ণ সংখ্যা যে আছে, এই পূর্ণ সংখ্যাকে আমরা যদি কয় ভাগে ভাগ করতে পারি তাহলে আপনি বুঝে যাবেন। পূর্ণ সংখ্যার মধ্যে আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক মানে নেগেটিভ। পূর্ণ সংখ্যার মধ্যে আছে 0, পূর্ণ সংখ্যার মধ্যে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ অর্থাৎ পূর্ণ সংখ্যা আপনার -2 কে একটা পূর্ণ সংখ্যা বলবেন, -5 কে পূর্ণ সংখ্যা বলবেন, -9 কে পূর্ণ সংখ্যা বলবেন, যত নেগেটিভ সংখ্যা। 0 মানে 0 কে পূর্ণ সংখ্যা বলবো,
আবার ধনাত্মক মানে 1 2 3 4 5 যেগুলো পজিটিভ সংখ্যা সেগুলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আপনার এরা যেহেতু পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানেই মূলদ সংখ্যা, এই কথাটার অর্থ হচ্ছে যত প্রকারের মাইনাস পূর্ণ সংখ্যা আছে, যে -4 -3, হ্যাঁ, -4 -5 -3 -2 0 1 2, এগুলো সবগুলাই মূলদ সংখ্যা। আবার যতগুলো ভগ্নাংশ সংখ্যা আছে 3/4, হ্যাঁ, তারপরে 5/3 7/2 1 পূর্ণ 4-এর 1, এগুলো সবগুলাই তার মানে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার বিষয়টা হচ্ছে যারা পূর্ণ সংখ্যা এবং যারা ভগ্নাংশ সংখ্যা এরা সবাই মূলদ সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝছি কিনা একটু একটু আমাকে জানান। সবাই বুঝছেন? কাহিনী বুঝছেন? যারা যারা পূর্ণ সংখ্যা আছে বা যারা ভগ্নাংশ সংখ্যা আছে তারা সবাই মূলদ সংখ্যা। যারা পূর্ণ সংখ্যা আছে বা যারা কি সংখ্যা আছে বলেন তো, ভগ্নাংশ সংখ্যা আছে, এরা সবাই মূলদ সংখ্যা। এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন পূর্ণ সংখ্যা দেখে আপনি মনে করেন যে আপনি এখন দেখে মনে করেন বুঝতে পারলেন না, কিন্তু আসলে তারা আসলে মানে এর মধ্যে লুকায় আছে, এমন হইতে পারে না? এমন তো হইতেই পারে। কিরকম? একটা জিনিস খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে যতগুলা পূর্ণ সংখ্যা থাকবে এবং যতগুলা ভগ্নাংশ সংখ্যা থাকবে এরা সবগুলাই কিন্তু মূলদ সংখ্যা হবে। এখন আপনি খেয়াল করেন, দেখেন যে আপনার কাছে লুকায়িত অবস্থায় কেউ কেউ থাকতে পারে। ধরেন আপনাকে বললাম যে 1.2, এইটা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, এইটা মূলদ নাকি অমূলদ? আপনি বলবেন যে এটা তো পূর্ণ সংখ্যাও দেখতেছি না, এটা তো ভগ্নাংশও দেখতেছি না। আচ্ছা, এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ, এটাকে কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। আমরা জানি দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা 0, তার মানে এটা কাটাকাটি করে আমরা পাচ্ছি 6/5। তার মানে কি এটা একটা ভগ্নাংশ সংখ্যা হলো, তার মানে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তার মানে কেন এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল? তাহলে যাকে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেমন আমি বলি যদি √9, তাহলে √9 একটা মানে √9 কি একটা মূলদ সংখ্যা কিনা? এখন √9 মানে কত আসলে? √9 মানে আসলে 3। তাহলে √9 মানে যেহেতু 3, এইটা কি একটা বলেন তো? মূলদ সংখ্যা। মানে যাকেই পূর্ণ বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আপনাকে এখন যদি আমি বলি যে ভাইয়া আপনি আপনি এটা করেন যে ধরেন 9/25, এইটা মূলদ না অমূলদ? আপনি বলবেন যে ভাইয়া 9-এর রুট করলে তো 3 আসে, কারণ 3 আর 3 গুণ করলে 9 হয়, 25-এর রুট করলে 5 আসে, রুট তো চলে গেল। এখন 5/3 তো একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ সংখ্যা মানে মূলদ সংখ্যা। তার মানে দশমিক দশমিক যদি হয়, এই দশমিককে যেহেতু আমি ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতে পারতেছি তাহলে মূলদ। এইটা তো পূর্ণ সংখ্যা, তাও মূলদ। এইটা √ওভার দিছি, তার √ওভার করলে তো আমার 3 আসছে, এর √ওভার করলে 5 আসছে, তার মানে এটা ভগ্নাংশ হয়েছে, তাও মূলদ। বুঝছি কি বুঝি নাই? তার মানে এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কিন্তু আমরা এইভাবে করে বুঝতে পারতেছি, আরে এইভাবে করে তো মূলদ সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনার মানে লুকায়িত অবস্থাতেও থাকতে পারে, পরীক্ষায় অনেক সময় আসে। আচ্ছা, √27 ভাগ, মনে করেন আপনার আসছে √27/48, এইটা কি ধরনের সংখ্যা? এটা মূলদ নাকি অমূলদ? আপনি বলবেন যে কই, রুট টুট তো করা যাচ্ছে না, এটা কিন্তু পরীক্ষা আসে প্রায় প্রায়। হ্যাঁ, রুট রুট 27/48, এটা কি ধরনের সংখ্যা? এইটা মনে করেন আপনার বললো। হ্যাঁ, √9 তো অবশ্যই মূলদ, কারণ √9-এর ভ্যালু কত বলেন তো? √9-এর ভ্যালু হচ্ছে 3। তাহলে √9 মানে যেহেতু 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা মানে কি? মূলদ। ঠিক আছে? এখন দেখেন এটাকে কাটাকাটি করেন, এই দুইটাই 3 দিয়ে যায়, 3 9 27, 3 16 48। তার মানে এইটা মানে কি আসলে বলেন তো? উপরে 9, নিচে আসলে 16। 9-এর রুট করলে 3 আসে, আর 16 রুট করলে 4 আসে, তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তার মানে কি বলেন তো? এটা একটা মূলদ সংখ্যা। এটা অমূলদ না কিন্তু ভাইয়া, এটা কিন্তু অমূলদ না, এটা কিন্তু অমূলদ না, এটা কিন্তু একটা মূলদ সংখ্যাই। মানে √27/48। তাহলে 27 আর 48 তো নিচে কাটাকাটি করলে 27কেও 3 দিয়ে যায়, 3 9 27, 3 16 48, তাহলে √9/16। √9 মানে আসলে 3, √16 মানে তো 4। আরে ভগ্নাংশ সংখ্যা হয়ে গেল, ভগ্নাংশ মানেই মূলদ। সকল ভগ্নাংশই মূলদ হবে, ভগ্নাংশ হইলেই মূলদ হবে, পূর্ণ হইলেই মূলদ হবে।
ভগ্নাংশ সংখ্যা হইলেই মূলত হবে, পূর্ণ সংখ্যা হইলেই মূলত হবে। কোনো খেলা নাই এখানে, কোনো খেলা নাই, এখানে খেলা একটাই। হ্যাঁ, ভগ্নাংশ হইলেই মূলত হবে, পূর্ণ সংখ্যা হইলেই মূলত হবে। আমি যদি বলি জিরো মূলত কিনা, আরে জিরো যেহেতু পূর্ণ সংখ্যা মূলত, এরকম কাহিনী এটাই, কাহিনী এটাই। যাদেরকে আমি, যাদেরকে আমরা দিয়ে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। এখন দেখেন, এখন ভাইয়া আমি বললাম যে অমূলত তাহলে কারা? আরে সবই তো মূলদের মধ্যে বলো, অমূলত কারা? হ্যাঁ, অমূলত কারা ভাইয়া? অমূলত কারা? অমূলত হচ্ছে যদি কোনো কিছুর বর্গমূল নির্ণয় করতে চান, সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তার বর্গমূল নির্ণয় করতেন। মনে করেন √2, √2 এর তো এক্সাক্ট মান আমরা পাবো না, কারণ কারো বর্গ করলে, কোনো পূর্ণ সংখ্যার বর্গ করলে তো আর 2 পাওয়া যায় না। এইটা যখন আপনি নির্ণয় করতে যাবেন, এইখানে এটার মান যখন বের হওয়া শুরু করবে, একটা বর্গমূল নির্ণয়ের একটা সিস্টেম আছে আমার এই এই চ্যানেলের মধ্যে, পেজের মধ্যেও দেওয়া আছে। বর্গমূল নির্ণয় আবার শিখাবো, এই সংখ্যা চ্যাপ্টারটাতে আবার শিখাবো বর্গমূল কিভাবে নির্ণয় করে। এই যে 1.414 এইরকম করে করে 42 এরকম করে চলতে থাকে, এইটা আপনার জীবনে শেষ হবে না। আপনি বর্গমূল নির্ণয় এর যদি করতে চান, জীবনে শেষ হবে না, জীবনে। এটা আলটিমেটলি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যেটা চলতেই থাকবে তার কখনো আপনি ভগ্নাংশ নির্ণয় করতে পারবেন না। এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। যেটা চলতেই থাকতেছে, এর যদি এখানে শেষ হয়ে যাইতো তাহলে বলতেন যে দশমিক উঠাই দিছি, দশমিকের জন্য একটা এক, তারপরে তিনটা শূন্য, তিনটা দশমিকের পরে তিনটা আছে, তিনটার জন্য তিনটা শূন্য বসাইছে, তাহলে এইটা তো আমি করতে পারবো না। যারা পূর্ণবর্গ না, পূর্ণবর্গ কারা? পূর্ণবর্গ মানে হচ্ছে কোন পূর্ণ সংখ্যার বর্গ, যেমন একের বর্গ এক, এক একটা পূর্ণবর্গ সংখ্যা, দুইয়ের বর্গ চার, চার একটা পূর্ণবর্গ সংখ্যা, তিনের বর্গ নয়, নয় একটা পূর্ণবর্গ সংখ্যা, চারের বর্গ 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এই যে তিনের বর্গ 9 আর চারের বর্গ 16, এর মাঝখানে যে 10, 11, 12, 13, 14 আছে, এগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ কোনো পূর্ণ সংখ্যার বর্গ নয়। তার মানে, তার মানে বিষয়টা হইতেছে যে এই যে এই টাইপের যখন আপনি সংখ্যা লিখবেন, এদেরকে ভগ্নাংশ আকারে যেহেতু প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যেমন √2, √3 চলতেই থাকবে। কিন্তু √4 আবার মূলত সংখ্যা। √4 মূলত, কারণ √4 মানে তো 2, কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, যে 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়, তার মানে √4 মানে তো 2। হ্যাঁ, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, এগুলাকে বলে অসীম। তবে সকল অসীম দশমিক সংখ্যায় কিন্তু অমূলত না, আমরা একটু দেখবো পরে। এখানে আসবে √5, এখানে আসবে √6, এখানে আসবে √7, হ্যাঁ, এখানে আসবে √8। কিন্তু √9 আবার কি বলেন তো? √9 আবার মূলত সংখ্যা, কারণ 3 এর বর্গ করলে 9 পাওয়া যায়। তাহলে যার যার যেই জিনিসটার বর্গমূল করলে আপনি পূর্ণ সংখ্যা পাচ্ছেন, বা ভগ্নাংশ সংখ্যাও যদি আসে, সেইটা মূলত। কিন্তু যার বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, মানে অসীম দশমিক সংখ্যা, এগুলা পূর্ণবর্গ নয়, তার যদি আমরা রুট করি, সেগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। তার মানে এগুলো সবগুলো অমূলত সংখ্যা। এরা সবাই কি সংখ্যা বলেন তো? অমূলত সংখ্যা। কারণ এদেরকে আপনি পূর্ণ সংখ্যা আকারেও প্রকাশ করতে পারবেন না, ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারবেন না, কারণ এরা এই কারণে এরা হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে অমূলত সংখ্যার বিষয়টা আমরা বুঝলাম, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা। যেমন আপনাদেরকে আপনাদেরকে যখন যখন বলা হয়েছিল আপনাদেরকে এইবারকার প্রাইমারি প্রথম ধাপে একটা কোশ্চেন আসছিল, আপনারা সবাই দেখে থাকার কথা, যে বলেছিল √289 এর বর্গমূল, হ্যাঁ, কোন ধরনের সংখ্যা বলেছিল না? হ্যাঁ, এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, বা কোন সংখ্যা ইকুয়াল কত লেখা ছিল, এটা একটু ভাষাগত যদিও ভুল ছিল একটু, কোন সংখ্যা, ভাষাগত একটু ভুল ছিল। দেখেন, মানে বিষয়টা হচ্ছে √289 আপনি যদি 17 এর বর্গ করেন, 17 আর 17 যদি আমরা গুণ করি, 7 সাথে 49-এর মানে হচ্ছে 9, হাতে থাকলো 4, 7 থেকে 7 আর 4 হচ্ছে 11, 0, 7, এখানে হচ্ছে 1, তার মানে আসে দেখেন 289 আসে। 17 আর 17 বর্গ করলে যেহেতু, 17 আর 17 গুণ করলে যেহেতু 289 আসে, তার মানে এই 289 হচ্ছে 17-এর উপরে স্কয়ার। তার মানে আসলে এটার মান আসলে কত বলেন তো? 17। তার মানে √289 মানে 17। এখন আপনাকে যদি বলি 17 কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা হওয়ার কথা? মূলত সংখ্যা। কিন্তু ঘাপলাটা এই জায়গায় না, ঘাপলা তো এটা মূলত সংখ্যাই। আপনাকে যদি বলা থাকতো এটা কি সংখ্যা, 17 কি সংখ্যা, আরে ভাইয়া 17 তো মূলত সংখ্যা, সমস্যা নাই। কিন্তু 17 মূলত সংখ্যা হইলো আপনার কাছে চায় নাই তো এটা, আপনার কাছে চাইছে এত এর বর্গমূল কি ধরনের সংখ্যা। আপনার প্রথম ধাপে কোশ্চেনটা আসছে,
√289 মানেটা হচ্ছে 17, এর বর্গমূল মানে কি? √17 কি ধরনের সংখ্যা? 17 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু হবে অমূলদ সংখ্যা। আমার যদি কোশ্চেনটা দেওয়া থাকতো, √289 কোন ধরনের সংখ্যা বা কত, তখন কিন্তু এইটা হইতো কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু আমার কাছে দেওয়া আছে কি √289 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। তার মানে √289 মানেই তো হচ্ছে 17, আর তার বর্গমূল এইটা মানেই তো 17, তার বর্গমূল মানে √17, এর এইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। খুবই অস্থির অস্থির টাইপের, কারণ কি 17 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার বর্গমূল করলে আসলে আমাদের অমূলদ সংখ্যা আসবে। সবাই ক্লিয়ার? সবাই বুঝছি? পারবেন? সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে, এখন আসেন। ওকে, এখন ভালো করে খেয়াল করেন। এখন আমাদের দেখেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বললাম যে অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক যদি হয়, অসীম দশমিক যদি হয়, অসীম দশমিক মানে কি? দশমিকের পরে ডট 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 করে দেওয়া আছে, এই ধরনের সবগুলা সংখ্যাই কি অমূলদ সংখ্যা হবে? অ্যান্সার হচ্ছে না। কেন না? আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন আপনাকে আমি যদি বলি যে আপনি 10কে 3 দিয়ে ভাগ করেন, আপনাকে বললাম যে 10কে আপনি 3 দিয়ে ভাগ করলে কত হবে। আপনি দেখেন তো 10কে 3 দিয়ে ভাগ করলে কি হয়। তাহলে 3 তিরিকা হচ্ছে 9, এখানে 9 দিলাম, এখানে 1 দিলাম, দশমিক দিলে একটা শূন্য পাবো। 3 তিরিকা 9, আবার 1 দিলাম, শূন্য দিলাম, 3 তিরিকা 9, 1 দিলাম, শূন্য দিলাম। এটা কি আজীবন চলতে থাকবে না? এটা কি আজীবন চলতে থাকবে না? তার মানে দেখেন, আপনি 10কে 3 দিয়ে ভাগ করলে এমন একটা সংখ্যা পাইছেন, 3.3333333, এরকম একটা আপনি সংখ্যা পাইছেন, পাইছেন না? তার মানে অসীম দশমিক সংখ্যা হইলেই যে তাদেরকে দশমিক এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তা কিন্তু না। মনে করেন আপনাকে কোশ্চেনের মধ্যে দিল যে এটা কি ধরনের সংখ্যা, আর আপনি তো মনে করলেন ডট ডট পাইছি, তাহলে সেইটা তো হয়ে গেল অমূলদ। না, অমূল, এই যে ডট ডট থাকলে অসীম দশমিক সংখ্যা হবে, তাদের মধ্যেও কিন্তু মূলদ থাকতে পারে। সেটা কারা? যদি একই জিনিস বারবার রিপিটেশন আসে, একই জিনিস বারবার রিপিটেশন আসে, এটাকে বলে পৌনপুনিক সংখ্যা। এগুলাকে বলে পৌনপুনিক সংখ্যা। একই জিনিসে যখন রিপিটেশন আসে এটাকে বলে পৌনপুনিক সংখ্যা। এই পৌনপুনিক সংখ্যাগুলাকে কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ এইটাকে বলা হয় 3-এর পরে 3 দিয়ে উপরে একটা পৌনপুনিক। অর্থাৎ এইটা 3 বারবার করে চলতেছে, এটা না বারবার 3 না লিখে আমরা লিখতে পারি 3.3 পৌনপুনিক, উপরে একটা ফোঁটা, ফোঁটা যদি দেওয়া থাকে। এদেরকে সব সময় আপনি এই যে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। যখনই আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন, তারা কিন্তু হয়ে যাবে মূলদ। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনার যদি কখনো কোশ্চেনের মধ্যে আপনি যদি দেখেন যে, আপনি যদি কোশ্চেনের মধ্যে দেখেন যে ধরেন আছে 0.11235 ডট ডট ডট, এইটা একটা অপশনে দেখলেন 0.101, তারপরে তারপরে আবার দেখলেন 101, আবার দেখলেন 101 ডট ডট ডট, আরেকটাতে দেখলেন মনে করেন 0.25321 এরকম করে ডট ডট। এইরকম করে আপনি কয়েকটা অপশন দেখলেন, আপনাকে বলা হইলো এগুলোর মধ্যে কোনটা হচ্ছে মূলদ সংখ্যা। আপনি দেখবেন একই জিনিস, দেখেন এখানে 101, আবার 101, আবার 101, এই জিনিসটা রিপিটেশন হয়েছে। যেই জায়গায় রিপিটেশন হয়েছে, এই রিপিটেশন হওয়া মানে হচ্ছে পৌনপুনিক সংখ্যা, মানে এটাকে বলে আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক মানে যাকে পৌনপুনিক দেওয়া যায়। এই বারবার যদি রিপিটেশন হয়, তারা এই পৌনপুনিক সংখ্যাগুলা কিন্তু মূলদ সংখ্যা, আর বাকিগুলো অমূলদ সংখ্যা। মানে যাদের রিপিটেশন হয় নাই, যদি অসীম দশমিক থাকে, এরা হচ্ছে অমূলদ সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? সবাই বুঝছি? ক্লিয়ার? তাহলে আমাদের এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে কোনগুলা মূলদ, কোনগুলা আসলে অমূলদ সংখ্যা। তাহলে আমরা এইখান থেকে আমরা আরেকটু আমরা তাহলে জিনিসটা বলি যে আরো দুই একটা জিনিস আছে। এটা তাহলে আমরা এখান থেকে পেলাম যে বাস্তব সংখ্যা যে ছিল, এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতেছিলাম। একটাকে বলেছিলাম মূলদ, আরেকটাকে বলেছিলাম অমূলদ। এবং মূলদের মধ্যে পড়েছিল কে কে? মূলদের মধ্যে পড়েছিল একটা পূর্ণ সংখ্যা, আরেকটা পড়েছিল হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কারা কারা পড়েছিল? পূর্ণ সংখ্যার মধ্যে পড়েছিল নেগেটিভ নাম্বার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0,
আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি সংখ্যা বলা হয় বলেন তো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যেটাকে ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়। ফ্রাকশন তো এফ, ঠিক আছে। মূলদ সংখ্যা হচ্ছে রেশনাল নাম্বার কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যা হচ্ছে কিউ প্রাইম বা কিউ সি দ্বারা প্রকাশ করা হয়, আর আমাদের বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন এইখানকার মধ্যে কিছু কিছু জিনিস আছে, আমরা যেহেতু এগুলো শিখে গেলাম যে একটা কথা হচ্ছে পূর্ণ সংখ্যা দেখলেই সেটা সেটা মূলদ, ভগ্নাংশ সংখ্যা দেখলেই সেটা মূলদ। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস যাই থাকুক মূলদ, আবার ভগ্নাংশ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস থাকুক মূলদ, শূন্য হইলেও মূলদ। কিন্তু অমূলদ হবে ওই যে রুট, √2, √3, √5, এগুলো হচ্ছে অমূলদ। তারপরে আপনি অসীম দশমিক সংখ্যার মধ্যে আপনি যদি এরকম থাকে যে 1, 2, 5, 9 মানে কোনো মিল নাই, এগুলো হচ্ছে অমূলদ। তার সাথে কিছু ধ্রুবক আছে, কিছু ধ্রুবক, যেমন পাই, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ইতে এক্সপোনেনশিয়াল, যেমন এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আপনাদের আপনাদের যখন আমি পড়াবো, মনে করেন লগের অঙ্ক যখন করাবো, তখন দেখবেন যে লগের বেস থাকে, এই যে এই যে এই পা বরাবর একটা জিনিস থাকে, মনে করেন পা বরাবর 5 থাকতে পারে, 7 থাকতে পারে, কিন্তু লগের বেস অনেক সময় থাকে, একটা অমূলদ সংখ্যা। যদি লগের বেস থাকে, সেটাকে বলা হয় লন। অনেকে এটা মনে করে কি, এই যে ক্যালকুলেটারে এইভাবে করে দেওয়া থাকে, এটা ইন মনে করে, এটা ইন না, কিন্তু এল, এটা হচ্ছে লন। লগের বেস যখন লগের বেস যখন মানে হয়, তখন সেটাকে বলা হয় লন। যাই হোক, এটা আমরা যখন লগের অঙ্ক করব তখন এটা এটা আমরা পড়বো, ঠিক আছে। মানে অনেক বিষয় ছিল, এইটা এটা আমরা কিন্তু লগের সময় করব, যে লগের বেস যখন হবে সেটাকে আমরা বলি লগ। আচ্ছা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। মজার ব্যাপার, একটা মারাত্মক মজার ব্যাপার। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় ভাইয়া পাইয়ের মান কত, আপনারা বলেন দেখি পাইয়ের মান কত, এখনই ধুমায় ধুমায় অ্যান্সার আসবে, স্যার পাইয়ের মান হচ্ছে 22/7। পাইয়ের মান কিন্তু 22/7 না। আরে ভাই, 22/7 হলে কি এটা অমূলদ হইতো? 22/7 হলে তো এটা মূলদ হয়ে যেত। পাইয়ের মান কিন্তু 3.1415। আপনি এখনই ক্যালকুলেট ইয়াতে গুগলে যায় সার্চ দেন, দেখবেন দশমিকের পরে 1000, 1500, 5000, 10,000 পর্যন্ত ডিজিট চাইলেও পাবেন আর কি। এটার মান কখনো শেষ নাই। এটাকে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না। তবে হিসাবের সুবিধার্থে পাইয়ের মান আমরা 22/7 ধরি, নট 22/7। আরে 22/7 হলে তো ভগ্নাংশ, এটা তো মূলদ হয়ে যেত। 22/7 আমরা ধরি। 22/7 কি করি? ধরি, এটা কিন্তু 22/7 নয়, আমরা 22/7 ধরি। হ্যাঁ, 22/7 কিন্তু আমরা ধরি। এটা এটা এরকমও না যে পাইয়ের মান যদি কেউ বলে যে 3.1516, এটা আসলে 159 এরকম করে চলতে থাকে। এটা কিন্তু এটা অসীম দশমিক সংখ্যা একটা, এটা চলতে থাকবে। এইটার হিসাবের সুবিধার্থে আমরা 22/7 ধরি, ঠিক আছে। হ্যাঁ, 3.14 বলেন, 1516 বলেন, মানে পুরোটাই পূর্ণ ঠিক না, মানে 14 এটা পর্যন্ত লিখতে পারে, কেউ লিখতে পারে 1416 লিখতে পারে, কিন্তু মনে রাখতে হবে 22/7 লিখতে পারে। কিন্তু এগুলা যাই লেখেন না কেন, এটা তো তাহলে মূলদ সংখ্যা হয়ে যাইতো। কিন্তু এটা আসলে শেষ না, 159 চলতেছে, চলতেছে, ঠিক আছে। হ্যাঁ, 59 আছে জন্য এই যে এখানে রাউন্ড করে এখানে 6 করা হয়, মানে 59 থাকে এই জন্য 6 করা হয়, ঠিক আছে। ক্লিয়ার? বুঝছি। না না, একজন লিখছে 3.1416 না, 1416 না, মানে বিষয়টা হচ্ছে 3.14159 তারপরে ডস ডস। এই যদি কেউ এই পর্যন্ত লেখে, যেহেতু এখানে 5-এর উপরে ডিজিট আছে, তাই আমরা 3.1416 লিখি। আসলে 15 ছিল, 9 ছিল, ওইটাকে আমরা রাউন্ড করে 6 লিখি। এর মান কত? একটা একটা ইরেশনাল নাম্বার, আমি বললাম না লগের সময় পড়াবো 1/(1)। আপনারা বিন্যাস সমাবেশেও পাবেন 1/(2) প্লাস 1/(3), এরকম করে করে 2.7 এর মতো। এটাও একটা 2.7, মানে 2.69 এর মতো, 2.69 সামথিং, এইভাবে করে ওই ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি পড়াই দিবনি তখন, ঠিক আছে, ঠিক আছে। 2.77 এর মতো, 2.7 এর মতো ইয়ের মান হচ্ছে 2.77 এর মতো, এটা মনে রাখলেই হবে, ঠিক আছে, বুঝছি। ওকে, ওকে, আমরা ঢুসুম ঢুসুম করে ক্লিয়ার হয়ে গেছি সবকিছু। আচ্ছা, এখন আসেন তো দুই একটা কোশ্চেনের অ্যান্সার করি। কোনটি মূলদ সংখ্যা? তাহলে কোনটা মূলদ? যেটা রুট করলে, এই যে এই জিনিসে রুট করছেন আপনি,
কোনোদিন পূর্ণ সংখ্যাও পাবেন না, ভগ্নাংশ পাবেন না, মূলত না। √7 মূলত না, √10 মূলত না, √4 মানে যেহেতু 2, টুসুম পূর্ণ সংখ্যা মানেই কি মূলত সংখ্যা। পারা যাবে, সবাই বুঝছি, পারবো, পারবো সবাই, ক্লিয়ার? ঢুসুম ঢুসুম বলেন, পারা যাবে? কোনটি মূলত সংখ্যা? আবার পাই কি মূলত, ই কি মূলত? এই 3√3, যেহেতু রুট আছে, রুটের তো মান, যেহেতু রুট, এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে তার রুট করলে তো আপনি পূর্ণ সংখ্যা পাবেন না। তাকে এইটাই যেহেতু অমূলত, তাকে 3 দিয়ে গুণ করলে অমূলদই থাকবে, তার মানে এটাও মূলত না। তা মূলত হচ্ছে, আমি কি বলছিলাম, আবৃত দশমিক, এই যে দুইটা ফোঁটা আছে, মানে দশমিকও হইতে পারে, আবৃত দশমিকও হইতে পারে, এরা কিন্তু মূলত সংখ্যা, কারণ এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। স্যার √16 = 4 হয়, প্লাস মাইনাস হয় না, এটা একটু করাই দেন। আচ্ছা আচ্ছা, ওটা 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 তো আমি একটা ভিডিও দিছি, ওটা আমি ভিডিও দিছিলাম, ঠিক আছে, দেখেন, ওই যে কালকেই তো ভিডিওটা দিছে। 3√3 আর 7√3 কোন ধরনের সংখ্যা? 7 এর সাথে √3 গুণ, অমূলত সংখ্যা, অমূলত, একটা অমূলত সংখ্যা। নিচের কোনটি অমূলত সংখ্যা? বলেন, নিচের কোনটি অমূলত সংখ্যা? কাহিনী দেখেন, এখানে খেয়াল করেন, এটা মানে কি 3.25 উপরে আছে, থাকলো। এখন 3.25, এই রুট, কিউব রুট, এখানে দেওয়া আছে কিউব রুট দিয়ে 64। কার কিউব করলে 64 পাওয়া যায়? আপনার কি জানেন কার কিউব করলে, কোন জিনিস 3 বার গুণ করলে 64 পাওয়া যায়? আমরা জানি 4 গুণন 4 গুণন 4, 4 গুণন 4 গুণন 4 করলে 4 4 16, 4 16 64। তাহলে এই 4 16 যেহেতু 64, তার মানে কিউব রুট 64 মানে আসলে 4। কিউব রুট 64 মানে কি 4, কারণ 4 এর উপর কিউব করলে যেহেতু 64 পাওয়া যায়, তার মানে কি কিউব রুট 64 মানে 4। তার মানে এই জায়গায় ভাগ হচ্ছে 4। আপনি ইচ্ছা করলে কি, এই দশমিক উঠে গেলে আপনি ইচ্ছা করলে এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না? এই যে দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, তারপরে দুটা ডিজিটের জন্য দুটা শূন্য, তাহলে এইটাই তো একটা ভগ্নাংশ হয়ে গেল। তার মানে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে সেটা কি মূলত হবে না অমূলত হবে? মূলত। তার মানে এটা অমূলত না। দেখেন, কিউব রুট 64 আছে, এটা মানেই 4, আবার এখানে দশমিক আছে, ওটা কি ইচ্ছা করলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল। তার মানে এটা অবশ্যই কি না, এটা অবশ্যই অমূলত না, এটা মূলত সংখ্যা, কারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু এখানে আছে √7, এখানে আছে কিউব √9, এগুলো কি ভাঙা যায়? √7 কি ভাঙা যায়? যায় না। √7 কি কিভাবে ভাঙবেন আপনি? কোনো কোনো কিছু কাটাকাটিও জানে, রুট তো থেকে যাচ্ছে, শেষ পর্যন্ত যদি রুট থেকে যায়, তাহলে সেটা অবশ্যই কি সংখ্যা বলেন তো? অমূলত সংখ্যা। রুট থেকে যাচ্ছে, এটা তো ভগ্নাংশ, এটাও তো ভগ্নাংশ, ভগ্নাংশ হইলেই তো মূলত হয়ে যাবে, অমূলত হবে না। তারপরে খ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের অমূলত। ক্লিয়ার? বুঝছি? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ধুমধাম ধুমধাম বলেন, সবাইকে ধুমধাম ক্লিয়ার হয়েছেন? অস্থির, অস্থির ভাবে আমরা ক্লিয়ার হয়েছি? পারবো? একজন বলছে যে স্যার, 1/2, 0.5 এবং রুট, একটু যদি বলতেন মানে কি, মানে কি বলবো এটাতে, মানে হাফ, হাফ মূলত না অমূলত? হাফ মূলত না অমূলত? হাফ তো একটা ভগ্নাংশ সংখ্যা, তার মানে অবশ্যই মূলত। তারপরে, তারপরে কি বলছে 0.5 মানে তো হাফই, এটাও তো মূলতই, এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছেই। আর √1, √1 মানে তো 1, তার মানে এটাও তো মূলত, কিন্তু √2 যদি দেই সেটা হবে অমূলত। তার মানে এগুলা সবগুলাই হচ্ছে মূলত, এটাও মূলত, এটাও মূলত, এটাও মূলত। √2 যেহেতু এইটা না, তার মানে এটা হবে অমূলত। আবার যদি আপনি বুঝাইতে চান যে √1/2 কি হবে, √1 মানে তো 1, কিন্তু √2 যদি করা যায়, এটার তো আর আপনি ভাঙতে পারবেন না, তার মানে এটা হবে অমূলত। মানে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা না আসলেই সেটা কি অমূলত হয়ে যাবে, কারণ কি এই যে রুট আছে, √2 এরটা তো অমূলত, একটু আগে দেখছি, পূর্ণবর্গ না হলে এটা রুট থেকে যাবে, এটা অমূলত হবে। ধুমধাম। 7 নাম্বার বুঝি নাই? আচ্ছা, 7 নাম্বার কি বুঝেন নাই? 7 নাম্বার কি বুঝি নাই, এটা, এটা কি বুঝছি সবাই? আচ্ছা, একজন বলছে বুঝি নাই, তাকে তার জন্য আরেকবার একটু বলে দেই। এইটা আছে ভগ্নাংশ, এটাও আছে ভগ্নাংশ, দুইটাই যেহেতু ভগ্নাংশ, এরা তো আসলে মূলত, এরা তো অমূলত না, কারণ ভগ্নাংশ এরা। এইটা কি মূলত না অমূলত? এটা চিন্তা করেন যে 3.25, আর এই যে কিউব √64 মানে তো 4,
তার মানে কি দশমিক আছে, দশমিক উঠাই দিলে কি হয়? দশমিক উঠাই দিলে আমরা কি জানি? দশমিকের জন্য কি আসে? দশমিকের জন্য একটা এক আসে এবং দশমিকের পরে দুটা ডিজিট আছে, দুটা শূন্য আসে। তার মানে 324 বাই হচ্ছে 400। তার মানে এটা তো কাটাকাটি করে না, যাই করেন, এটাও তো একটা ভগ্নাংশ সংখ্যা, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। আমার তো চাইছে অমূলদ, তার অমূলদ সংখ্যা এইটা, কারণ √7 কি? √7 তো পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু 7, তাহলে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, ক্লিয়ার? বুঝছি? পারবেন? টুসুম টুসুম। আচ্ছা, এখন আসেন। আচ্ছা, √16 দিলে সেটা কি? √16 একটা মূলদ সংখ্যা। √16 একটা মূলদ সংখ্যা, কারণ √16 মানে তো 4, 4 তো একটা পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, √0, √0 মানে তো 0, √0 মানে তো 0, আর 0 মানে 0 তো হচ্ছে একটা মূলদ সংখ্যা। হুম, ওকে, ঠিক আছে, সবাই বুঝছি, ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে রুট করলে মান বাড়ে না কমে? রুট করলে মান বাড়তেও পারে, রুট করলে মান কমতেও পারে। কেন রুট করলে মান বাড়তে পারে কমতে পারে? কথাটা বুঝি না। মানে মানুষের কনসেপ্টে দেখেন ঘাটতি থাকে। আপনাকে আপনাকে বলেন তো, 10-এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়বে নাকি কমবে? বলেন, 10-এর সাথে কোনো সংখ্যা যদি আপনি গুণ করেন, বাড়বে নাকি কমবে? একটু বলেন দেখি। 10-এর সাথে কোনো সংখ্যা আপনাকে আমি গুণ করতে বললাম, বাড়বে নাকি কমবে? অ্যান্সার দেন। 10-এর সাথে কোনো সংখ্যা আপনি গুণ করতেছেন, গুণ করলে বাড়বে নাকি কমবে? একটু বলেন। 10-এর সাথে কোনো কিছু যদি আমরা গুণ করি, তাহলে বাড়বে নাকি কমবে? এখন বলছে কমবে। আচ্ছা, ও আগেই উল্টা বসে গেছে, বাড়বে। আচ্ছা, একজন বলছে কমবে, বাকিরা বলছে বাড়বে, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি বলেন? এই কই, অ্যান্সার হচ্ছে যে কমতেও পারে বাড়তেও পারে। মনে করেন 10-এর সাথে আমি যদি 3 গুণ করি, গুণটা করলাম 3, তাহলে 30, বাড়লো না কমলো? বাড়লো। কিন্তু 10-এর সাথে আপনাকে আমি গুণ করতে দিলাম, 10-এর সাথে আপনি গুণ করলেন 0.1, 0.1 গুণ করলেন, বা 1/10 গুণ করলেন। 0.1 দিয়ে গুণ করলে কি হবে? অথবা আরে কেউ তো 0.1 দিয়ে গুণ করতে নাও পারতে পারে, তখন আরেক ভেজাল। 0.1 মানে মনে করেন 0.1 মানে 1/10, 1/10 মানে 0.1, কাটাকাটি করলে কি আসে? 1 আসে। আপনি ওরা বলেন তো, এইখানে 10-এর চেয়ে এটা 1 কি কমে গেল না? তার মানে কি 10-এর সাথে আমি 0.1 গুণ করলে 1 হয়, আবার 10-এর সাথে 3 গুণ করলে 30 হয়। এই কথার অর্থ কি? আপনি যদি 1-এর চেয়ে বড় কোনো সংখ্যা গুণ করেন কোনো সংখ্যার সাথে, তাহলে সেই সংখ্যাগুলা বাড়ে। কোনো সংখ্যার সাথে 1-এর চেয়ে যদি কোনো ছোট সংখ্যা গুণ করেন, সেই সংখ্যাটা কমে। কথা বুঝছি কি বুঝি নাই? 1-এর চেয়ে বড় সংখ্যা, 1-এর চেয়ে বড় সংখ্যা 3, 4, 5, 6 এগুলো দ্বারা গুণ করলে সংখ্যাটা বাড়বে। আপনি 1-এর চেয়ে ছোট সংখ্যা মনে করেন হাফ দ্বারা গুণ করলেন, এই যে 10-এর সাথে হাফ মানে 0.5 দ্বারা গুণ করলে হবে, এই হাফ দ্বারা গুণ করলে কি 5 আসবে? 10-এর অর্ধেক কত? 5 হয়ে যাবে। তার মানে 1-এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু কমবে। এই কারণে আপনাকে আমি যদি বলি 4-এর বর্গ কি হবে, তার 4 তো 1-এর চেয়ে বড় সংখ্যা, তাহলে 4-এর বর্গ হইল 16, তাহলে বর্গ করলে এটা বাড়লো, তার মানে বর্গমূল করলে কমবে, মানে √16 হবে হচ্ছে কত? √16 এর মান 4। কিন্তু আমি যদি বলি 0.1, যেটা 1-এর চেয়ে ছোট, তাহলে 0.1-এর বর্গ করলে কি হবে? এটা তো 1-এর চেয়ে ছোট, তাহলে 0.1 গুণন 0.1, তাহলে হইলো 0.01। 0.01 কি ছোট নাকি বড়? এটা তো ছোট, তা বর্গ করে ছোট হয়েছে, তাহলে বর্গমূল করলে বাড়বে। 0.01-এর বর্গমূল করলে 0.1 হবে। কথা বুঝি নাই? কথা কি বুঝছি? কথা কি বুঝলাম? কথা কি ক্লিয়ার? বাড়বে নাকি কমবে এটা আসলে ডিপেন্ড করে 1-এর চেয়ে বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা। বাড়বে নাকি কমবে এটা কিসের উপর ডিপেন্ড করবে? 1-এর চেয়ে বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা, এটার উপরে। যদি 1-এর চেয়ে বড় সংখ্যা হয়, 1-এর চেয়ে বড় সংখ্যা, তার যদি বর্গ করেন তাহলে বাড়বে, তার মানে বর্গমূল করলে কমবে। কিন্তু 1-এর চেয়ে ছোট সংখ্যা হইলে বর্গ করলে কমবে, তার মানে বর্গমূল করলে বাড়বে। কথা কি কি ক্লিয়ার? বুঝছি। যেমন আপনাদের আপনাদের আসছিল 0.3 এর বর্গমূল কত, এটা আসছিল 0.31, বাড়বেই তো, কারণ 3 কি 1-এর চেয়ে ছোট সংখ্যা, 1-এর চেয়ে ছোট সংখ্যার বর্গমূল করলে কমে যাবে। আচ্ছা, বুঝছি, ক্লিয়ার।
আচ্ছা, বাড়া কমাটা বুঝলাম। এখন এখন আমরা আরেকটা, যেহেতু সংখ্যা পার্টটা আমরা একটু পড়তেছি, সংখ্যার এক্সাক্ট পার্ট কিন্তু বাস্তব সংখ্যা থেকে শুরু হয় নাই। সংখ্যার এক্সাক্ট পার্টটা যেখান থেকে শুরু হয়েছে, সংখ্যার এক্সাক্ট পার্ট যেখান থেকে শুরু হয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সংখ্যা অ্যাকচুয়ালি যেখান থেকে শুরু হয়েছে সেইটা হচ্ছে সংখ্যা বাস্তব সংখ্যা হইতে পারে, সংখ্যা বাস্তব সংখ্যা হইতে পারে, আরেকটা কি সংখ্যা হইতে পারে বলেন তো? অবাস্তব সংখ্যাও হতে পারে। পৃথিবীতে সবগুলোই বাস্তব সংখ্যা আছে। এই বাস্তব সংখ্যার মধ্যে মূলত অমূলত, এই যে একটু আগে যেগুলো পড়লাম এগুলো বাস্তব সংখ্যার প্রকারভেদ, কিন্তু এই যে মূলত অমূলত পড়লাম না, মূলত অমূলত পড়লাম যে, তারপরে মূলদের মধ্যে পড়লাম যে পূর্ণ আর ভগ্নাংশ পড়লাম না, এগুলা কার আসলে? এগুলো সবগুলো বাস্তব সংখ্যার পূর্ণ ভগ্নাংশ, এবং পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক শূন্য, ঋণাত্মক শূন্য আর ধনাত্মক এগুলা পড়লাম যে, এগুলা সবগুলো বাস্তব সংখ্যার মধ্যে। কিন্তু আপনার অবাস্তব সংখ্যা বলেও জিনিস আছে, কিন্তু অবাস্তব সংখ্যা বলেও জিনিস আছে। অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে, মনে করেন আপনাকে আমি বললাম যে ভাইয়া আপনি রুটের ভিতরে আপনি -4 এইটার রুট করলে কত হবে, আপনাকে আমি বললাম এটার মান আসলে কত। আপনি বললেন যে √4 মানে আমাকে তাহলে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাদের ভ্যালু গুণ করলে, একই সংখ্যা দুইবার গুণ করলে -4 আসবে। কিন্তু আপনি বসে বসে ট্রাই করলেন যে আরে 2 আর 2 গুণ করে দেই 4 আসবে, কিন্তু আমার তো লাগে -4। আপনি বললেন ঠিক আছে তাহলে -2 আর -2 গুণ করি, তাহলেও দেখতেছেন মাইনাসে মাইনাসে +4। আরে -4 তো পাই না। তাহলে পৃথিবীতে আজীবন কালেও আপনি জীবনে পাবেন না যে দুইটা একই জিনিস গুণ করলে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসও প্লাস, প্লাসে প্লাসও প্লাস, জীবনে মাইনাস আসবে না। তার মানে এইটা যেহেতু জীবনে সম্ভব না, এর রুটের মানও কোনোদিন পাওয়া সম্ভব না। তার মানে এটাকে বলে একটা অবাস্তব সংখ্যা। বলেন এটাকে কি বলে সংখ্যা বলে বলেন তো? অবাস্তব সংখ্যা। এইটা এটা 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 কি, এটা কি জিনিস? এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এটা কিন্তু মূলদ না, অমূলদ না। আপনাকে যদি বলা হয় রুট মাইনাস এটা কি সংখ্যা? অবাস্তব সংখ্যা। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন এটা কি ধরনের সংখ্যা, এটা কিন্তু অবাস্তব সংখ্যা। এটা কি মূলদ না, অমূলদ না? কারণ মূলদ অমূলদ তো শুরু হয়েছে বাস্তব থেকে। বাস্তবের মধ্যে আছে মূলদ আর অমূলদ, অবাস্তবের মধ্যে মূলদ নাই, অমূলদ নাই। অবাস্তব সংখ্যা, এটা একটা অবাস্তব সংখ্যা। ক্লিয়ার? বুঝছি? রুটের ভিতরে যদি এরকম থাকে। এখন আরেকটা জিনিস শুনে রাখেন, এই রুটের ভিতরে মাইনাসটাকে, তাহলে অবাস্তব সংখ্যা সম্পর্কে একটু ধারণা পাইলাম, অবাস্তব সংখ্যা সম্পর্কে একটু বিষয়টা বুঝলাম। এখন রুটের ভিতরে যে মাইনাস আছে, এই রুটের ভিতরে মাইনাসটাকে আমরা একটু আলাদা ভাবে করেও লিখতে পারি। সেটা কিভাবে এটা লিখা হয়? এটা কিভাবে লেখা হয়? এই রুটের ভিতরে যে -1 আছে, এইটা একটা একক মান, সেটাকে বলা হয় আই। সেটাকে বলা হয় আই। আই মানে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বারের একক। ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক নাম্বার বা অবাস্তব নাম্বারের যে একক আছে সেটাকে আই বলা হয়। আই এর মান হচ্ছে √1। আই এর মান হচ্ছে √1। ঠিক আছে? আই এর মান কত? √1। তার মানে আমাকে যদি কখনো বলা হয় √16 আছে, তার মানে এইটাকে আমরা যেটা দিয়ে প্রকাশ করতে পারবো সেটা কি? এই -1 দিয়ে আমি যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে -1 ইন্টু হচ্ছে 16, তার মানে রুটের উপরে -1 আছে, আবার রুটের উপরে 16 আছে। এই রুটের উপরে -1 কে বলা হয় আই, আর √16 মানে তো হচ্ছে 4, তার মানে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে 4i। তাহলে √-16 কে বলতে পারবো 4i। আই মানে ইমাজিনারি নাম্বার, মানে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এটার নাম্বারটার আসলে ইয়াটা হচ্ছে অবাস্তব, এটা একটা অবাস্তব সংখ্যা। আই মানে হচ্ছে আমাদের √-1। মানে আপনি যদি এটাকে আলাদা করে ফেলেন যে -16 কে -1 ইন্টু 16, তাহলে -1 আলাদা করলাম, 16 কে আলাদা করলাম, √16 মানে তো 4, তার মানে রুট মাইনাস আই মানে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ওকে, ওকে, হ্যাঁ, সবাই বুঝছি। তাহলে √, এটাকে বলবো আমরা হচ্ছে 4i, এবং এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এরকম অবাস্তব সংখ্যা কি কি আছে? তাহলে আপনি যখনই দেখবেন, একটা জিনিস মনে রাখেন, বলেন তো √-27 বাস্তব নাকি অবাস্তব? বলেন। এই, মানে বাস্তব না অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব একটু বলেন দেখি। বাস্তব নাকি অবাস্তব কি? একটু অ্যান্সার দেন সবাই। এটা বাস্তব নাকি অবাস্তব?
√-27 এইটার মানটা বাস্তব নাকি অবাস্তব? হুম, অবাস্তব, রাইট। কারণ রুটের ভিতরে মাইনাস থাকলেই অবাস্তব। কিন্তু আবার এই ভুল করা যাবে না। আপনাকে বললাম কিউব রুট, মনে করেন আমি বললাম -8, কিউব রুট করলাম -8, এটা বাস্তব না অবাস্তব জিজ্ঞেস করলাম। আপনি বললেন রুট তো চিহ্ন দেখছি, রুটের ভিতরে মাইনাসও দেখছি, এইটা তো অবাস্তব না। এটা কিন্তু বাস্তব। কেন? এখানে কিউব রুট আছে। একই জিনিস যদি 3 বার গুণ করেন তাহলে কিন্তু মাইনাস পাওয়া সম্ভব। কিউব রুট থাকলে কিন্তু মাইনাস থাকলেও সেটা বাস্তব। যেমন -2 গুণন -2 গুণন -2, 3 বার যদি আপনি -2 গুণ করেন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে 2 2 4, 2 হচ্ছে 8। তার মানে কি? তার মানে কিউব রুট -8 মানে কিন্তু -2। তার মানে এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। কথা কি বুঝছি? মানে এইটা কিন্তু অবাস্তব নয় এখানে যদি কিউব রুট থাকে। √8 কিন্তু অবাস্তব। √-8 অবাস্তব, কিন্তু কিউব রুট কিন্তু নয়। কারণ একই জিনিস 3 বার গুণ করলে কিন্তু মাইনাস আসা সম্ভব। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস গুণ মাইনাস, মানে এইটা কিন্তু বাস্তব। দিস ইজ বাস্তব, এইটা হচ্ছে বাস্তব। আর এইটা কি বলেন তো? এটা কিন্তু অবাস্তব। ঠিক আছে? কারণ একই জিনিস 3 বার গুণ করলে মাইনাস আসা সম্ভব, একই জিনিস 2 বার গুণ করলে কখনোই মাইনাস আসা সম্ভব না। কারণ মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস আরেকবার মাইনাস গুণ করলে তো মাইনাসই আসে। রাইট? বুঝছি? পারবো? ভীষণ ক্লিয়ার। এখন দেখেন, অনেক সময় এই টাইপের, দেখেন অনেক সময় কি আসে, এই যে আই যে আছে, আই এর দিয়ে মান বের করা আসে। এটা কোথায় আসে বলেন তো? বিসিএস এ আসে। বিসিএস এ কোশ্চেনে আপনি দেখতে পাবেন আই এর মান। ধরেন আই যেহেতু √i মানে, যেহেতু আই মানে √/-1, √/-1, তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে i² মানে হবে কিন্তু -1। তাহলে উভয় পাশে বর্গ করলে i² মানে হবে কিন্তু -1। কারণ কি? আই এর মান √-1, এটা তো আমি বললাম। তাহলে i² ইকুয়াল কি হবে? দুই পাশে স্কোয়ার করে দেন, তাহলে i² ইকুয়াল কি হবে? -1। বুঝছেন? এরকম করে আপনাকে যদি আমি আই কিউব বলি, আই কিউবের মান হবে কি? আই কিউব মানে কি? i² আর আই গুণ করলে আই কিউব পাওয়া যায়। তাহলে i² মানে যেহেতু -1 ইন্টু আই মানে আসে -i, আই কিউব মানে আসলে -i। i⁴ এর মান যদি কেউ বের করে তাহলে i² এর উপর স্কোয়ার, i² মানে -1, তার উপর স্কোয়ার করলে +1 হয়। যেহেতু i⁴ ইকুয়াল +1, যেহেতু i⁴ অসংজ্ঞায়িত নাকি সংজ্ঞায়িত ধরবো? অসংজ্ঞায়িত। √/-4 হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন সেটা তো বলেই দিলাম। হ্যাঁ, ওকে। এখন দেখেন যে i⁴ ইকুয়াল যেহেতু 1, এটা আমরা মনে রাখবো, i⁴ ইকুয়াল 1। তাহলে বলেন তো i⁸ যদি হয় তাহলে 1 হবে। কারণ কি? i⁴ এর উপর স্কোয়ার মানেই তো i⁸, তার মানে এটাও 1 হবে। তাহলে মানে আমি যদি বলি 12, তার মানে কি? i⁴ এর উপর কিউব দিলেই তো 12 হয়, তার মানে কি 1 এর উপর কিউব মানে 1 হবে। তার মানে 4-এর যত আই এর গুণিতক আসবে সবগুলোরই মান কিন্তু 1 হবে। কথাটা বুঝেন? তার মানে যত 4-এর গুণিতক আসবে, অর্থাৎ আমি যদি বলি i⁴ এটার মান কত হবে? তাহলে লিখতে পারবো i⁴ মানে তো 1, i⁴ 10, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে i⁴ মানে যেহেতু 1, তার মানে 1 মানে কিন্তু 1ই আসবে। তার মানে অ্যান্সার আসবে 1। কথা কি বোঝা গেছে? কথা আসবে কত কত আসবে? 1ই আসবে। 1ই আসবে। যত 4-এর গুণিতক আছে সেটার মান কিন্তু 1 আসবে। আচ্ছা, এখন খেয়াল করেন, এখন বিষয়টা একটু খেয়াল করি। সেটা হচ্ছে, মনে করেন 1/i সমান আসলে কত? আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে 1/i সমান কত। মনে করেন আপনার অপশনের মধ্যে দেওয়া থাকলো 1/i মানে কি i, 1/i মানে কি 1, 1/i ইকুয়াল কি -1, নাকি আপনাকে বলা হইলো -i? কোনটা আপনাকে বলা হইলো? এই 4টার মধ্যে কোনটা? তখন আপনি কিভাবে করে চিন্তা করতে পারেন? তখন আপনার মাথার মধ্যে কিভাবে করে আসলে চিন্তাটা আসবে? অনেকভাবে চিন্তা আসতে পারে। যে 1/i এর মান আপনাকে বের করতে বললো। আচ্ছা, একটা আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, আমি যদি 1 কে i দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি যদি এইভাবে করে চিন্তা করি
যে 1 মানে তো i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে তো 1, পাই হচ্ছে i, তার মানে i টু দি পাওয়ার 4 কে i দ্বারা ভাগ করলে তো থাকে i কিউব, তার মানে অ্যান্সার আসবে i কিউব, কিন্তু i কিউব অপশনের মধ্যে নাই। i কিউব মানে আমি আবার লিখতে পারি i স্কোয়ার ইন্টু i মানে হচ্ছে i কিউব, i স্কোয়ার মানে যেহেতু -1, তাহলে -1 ইন্টু i মানে -i হবে আমাদের অ্যান্সার। তার মানে এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? -i। এটার অ্যান্সার কি হবে বলেন তো? -i। এটার অ্যান্সার কিন্তু হবে -i। ভালো করে বুঝেন, আরেকবার বুঝাই দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট কথা। এটা বিসিএস 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 টাইপের, এগুলো বিসিএস বা ব্যাংকে আসে, আর অন্য জায়গায় আসার মতো না। প্রাইমারি শিক্ষক নিবন্ধনে তো আসবে না, কিন্তু এটা তাহলে তাহলে দেখেন যে এই যে 1/i আছে, 1 মানে আমরা দেখলাম যে i টু দি পাওয়ার 4/i, এইটা মানে i কিউব। এখন i কিউব অপশনের মধ্যে নাই, i কিউব কে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি যে i স্কোয়ার ইন্টু i মানে i কিউব, i স্কোয়ার মানে তো -1, তাহলে -1 ইন্টু i মানে কি -i হবে কি হবে না? কথা কি বোঝা গেছে? বুঝছি কি বুঝি নাই? এটার অ্যান্সার হবে কিন্তু -i। বুঝছি, এটার অ্যান্সার কিন্তু হবে -i। আচ্ছা, এখন আসেন, এখন এখন আমরা যদি বলি, আমরা যদি এই কথা বলি যে মনে করেন i টু দি পাওয়ার 49 এর মান কত, তাহলে i টু দি পাওয়ার 49 মানে আমরা কি লিখতে পারি? 4 এর গুণিতক কি আছে? 12, 4 12 48 আছে। আপনি i টু দি পাওয়ার 48 ইন্টু i লেখেন আগে। কেন? i টু দি পাওয়ার 48 মানে 4 টু দি পাওয়ার আমি 12 লিখতে পারি ইন্টু i, কারণ i টু দি পাওয়ার 4 মানে তো 1, 1 টু দি পাওয়ার 12 মানে তো আমাদের 1ই আসবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে বলেন তো? তাহলে 1 টু দি পাওয়ার 12 মানে তো 1 ইন্টু i মানে i, তাহলে মানে i টু দি পাওয়ার 49 মানে কিন্তু শুধু i। ঠিক আছে, i টু দি পাওয়ার 49 মানে কিন্তু শুধু i হয়ে যাবে। খেয়াল করেন, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের বিসিএস এ কি আসছিল? আরে অবাক করা কাণ্ড, কিন্তু বিসিএস এ কি কোশ্চেন আসছে বলেন তো? এই যে কোশ্চেনটা আসছে i টু দি পাওয়ার -49 এর মান কত বলেন? আমি এতক্ষণ থেকে যা করাইলাম এটা যদি কঠিন লাগে, তাহলে বিসিএস এ যেই কোশ্চেন আসছে সেই কোশ্চেনটা আরো কতটা কঠিন চিন্তা করেন। i টু দি পাওয়ার -49 এর মানটা কত? এইটা আসছে, এইটা মানে 43 বিসিএস এ আসছে, 43 নাকি 42, i টু দি পাওয়ার -49 এর মান কত? এই মাইনাস মানে টু দি পাওয়ার মাইনাস মানে হচ্ছে 1/i টু দি পাওয়ার আসলে 49, 1/i টু দি পাওয়ার 49। তাহলে 1/i টু দি পাওয়ার 49 কে আমরা লিখতে পারবো i টু দি পাওয়ার 48 ইন্টু হচ্ছে i, আর i টু দি পাওয়ার 48 যেহেতু 4 এর গুণিতক, 4 এর গুণিতক হইলে এটার মান 1 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 1/i। আর 1/i কে কিভাবে লেখা যায়? i টু দি পাওয়ার 4/i মানে আসলে i কিউব। i কিউব কে আমরা কিভাবে ভাঙতে পারি? i স্কোয়ার ইন্টু i, i স্কোয়ার মানে -1 ইন্টু হচ্ছে i মানে -i হবে অ্যান্সার। যেটা বিসিএস এ আসছিল সেটারও অ্যান্সার আসলে -i, সেটারও অ্যান্সার কি বলেন তো? -i। কথা কি বোঝা গেছে? মানে আমরা 4 এর গুণিতক দিয়ে হিসাব করব, কারণ 4 এর গুণিতকটার মানটা আসলে কত বলেন? 4 এর গুণিতক হইলে সেটার মান হয়ে যাবে 1, তাহলে i টু দি পাওয়ার 48 ইন্টু i টু দি পাওয়ার 48 মানে 1, কারণ i টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12 মানে 4 এর গুণিতক হইলে সেটুকের মান হয়ে যাবে 1। তাহলে 1 ইন্টু i মানে i, 1/i মানে 1 এর জায়গায় i টু দি পাওয়ার 4/i মানে i কিউব, একটু আগে i কিউব মানে -1 -i এটা পড়ছিলাম। ঠিক আছে, বুঝছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের বিসিএস এর যে কোশ্চেন বিগত সালে যেগুলো বিসিএস এ কোশ্চেন আসছে সেটা থেকে। তাহলে আমরা এই জায়গায় যেটা পড়লাম, হ্যাঁ আমরা এই জায়গায় যেটা পড়লাম সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যার করলে অবাস্তব সংখ্যার যে কাহিনীগুলা অবাস্তব সংখ্যায় যদি আসে সেইটা আসলে কি রকমের আসতে পারে। তাহলে অবাস্তব সংখ্যা যদি আসে মাথায় রাখতে হবে রুটের ভিতরে মাইনাস থাকলে অবাস্তব হবে, √2, হ্যাঁ, √3, √4, √5, এগুলো সবই অবাস্তব সংখ্যা। আবার কোনো কিছুর নিচে যদি জিরো থাকে, কোনো কিছুর নিচে 1/0, 0/0, 2/0, 0/0 এটাকে অনির্ণেয় ফর্ম বলে, ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় ফর্ম, অনির্ণেয় অনির্ণেয় ফর্ম। এটা আমরা বুঝবো যে অনির্ণেয় কেন ফর্ম, এটা আমরা বুঝবো। কোনো কিছুর নিচে যদি জিরো হয়, মানে কোনো কিছুকে আপনি যদি জিরো দিয়ে ভাগ করতে চান সেটা আসলে অনির্ণয়, আসলে ভাগ করা যায় না, অসংজ্ঞায়িত, মানে ভাগ করা যায় না। আপনি যদি বলেন যে 0 আছে 3, এই যে 0 দিয়ে আমি 3কে ভাগ করব, এখন আপনি চিন্তা করেন আপনি 3 মিলাইতে চাচ্ছেন, তাহলে এখানে 3 যদি দেন 3 শূন্য তো শূন্য, জীবনে মিলবে না। 5 যদি দেন তাও মিলবে না, 1 যদি দেন তাও মিলবে না, 0 যদি দেন, 0 আর 0 গুণ করলে তো 0, তাও মিলে না।
তার মানে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কখনোই এইটার মান পাওয়া যায় না। তার মানে এটাও কি কি ফর্ম বলেন তো? এটাও কিন্তু ফর্মটা হচ্ছে আই কিউব অ্যান্সার হবে। হ্যাঁ, আই কিউবও অ্যান্সার, কিন্তু অপশনের মধ্যে আই কিউব ছিল না। আই কিউব মানে আবার মাইনাস আই, সেই জন্য মাইনাস আই অ্যান্সার হবে। হ্যাঁ, অমৃত, যদি আই কিউব অ্যান্সারে থাকে তাহলে তো আই কিউবও অ্যান্সার একটা, কিন্তু আই কিউব অপশনে নাই, তাই মাইনাস আই হবে। ওকে, এখন দেখেন এই যে অনির্ণয় ফর্মটা অনেকে আবার বুঝতে ভুল করে। যদি বলে 0/সামথিং 0/2, এটা কি অনির্ণয়? না, এটার মান কিন্তু 0। মানে অসংজ্ঞায়িত কোনটা আসলে? 2/0 এর মান হচ্ছে অসংজ্ঞায়িত, মানে এটাকে আপনি অসীম ধরে নিলাম। কেন? ওই যে একটু আগে দেখাইলাম, এখানে 0 দেই, যদি 2 দেই, তাহলে জীবনে যাই বসান এখানে কোনোদিনও মিলবে না। কিন্তু এইটার ক্ষেত্রে যদি 2 এখানে দেই, এখানে যদি 0 দেই, আমরা কি জানি 0-কে 2 দ্বারা গুণ করলেই তো 0 হয়ে যায়। তার মানে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু 0 হবে। তার মানে উপরে যদি 0 থাকে, নিচে যদি কোনো সংখ্যা থাকে, তার মান কিন্তু 0। এই যে দেখেন 2 কে কত দ্বারা গুণ করলে 0 হয়? আমরা জানি কি 2-কে 0 দ্বারা গুণ করলে 0 হয়। তার মানে 0/2 ইকুয়াল 0। কিন্তু 2/0 মানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, কারণ এখানে আপনি যাই বসান না কেন এটা জীবনে 2 মিলবে না। তার মানে আমাদের এখানে কিছুই বসানোর কিছু নাই, এটা অসংজ্ঞায়িত একটা ফর্ম। কথা কি বুঝছি? কথা কি বুঝা বুঝা গেছে? তাহলে আমাদের অসংজ্ঞায়িত ফর্ম হচ্ছে নিচে যদি মানে যেটা ভাজক আছে, অর্থাৎ নিচে যাকে যেটা দিয়ে ভাগ করতেছেন মানে ভাজক, ভাজকে যদি 0 থাকে সেটা কিন্তু অসংজ্ঞায়িত ফর্ম। মানে এটা কিন্তু অবাস্তব ফর্ম, মানে অবাস্তব সংখ্যার মধ্যে এটাও পড়বে। তাহলে অবাস্তব সংখ্যার মধ্যে কি কি পড়তেছে? অবাস্তব সংখ্যার মধ্যে রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে, রুটের ভিতরে মনে করেন 16 আছে, রুটের ভিতরে -4 আছে, এগুলো যদি মাইনাস থাকে ভিতরে, অবাস্তব ফর্ম। যদি আই সম্পর্কিত কিছু থাকে, এটা অবাস্তব সংখ্যা। আবার যদি কোনো কিছুর নিচে 0 থাকে, হ্যাঁ 1/0 যদি থাকে বা 0/0 থাকে, এগুলো অবাস্তবের ফরম্যাটে পড়বে, এটা বাস্তবের ফরম্যাটে পড়বে না। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। ওকে, তাহলে আমরা পুরা জিনিসটা আমরা বুঝে গেলাম যে কোথায় কোথায় কি জিনিস আছে। আমরা লাস্ট একটা পার্ট খালি বলি, মূলদের মধ্যে আমরা যে ডান পাশে যেটা ছিল, এই মূলদের মধ্যে কি ছিল? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা ছিল। পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক, শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আমি কি বলেছিলাম মনে আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম কি বলেছিলাম? এটাকে কি বলা হয়? এটাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। এই স্বাভাবিক সংখ্যা বা কি বলা হয় বলেন তো? ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার মানে এটাকে এন দ্বারা আমরা প্রকাশ করি। মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আপনার ধনাত্মক হবে, মানে একের চেয়ে শূন্যের চেয়ে বড় হবে, আবার পূর্ণ সংখ্যা হবে, এদেরকে বলি আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আমরা কত ভাগে ভাগ করি? মজার ব্যাপার হচ্ছে এই যে এই যে স্বাভাবিক সংখ্যাটা যে আছে, এই স্বাভাবিক সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয় মৌলিক সংখ্যা, একটাকে বলা হয় মৌলিক, আরেকটাকে বলা হয় অমৌলিক বা যৌগিক সংখ্যা। মানে এটাকে বলে প্রাইম নাম্বার, এটাকে বলে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যাকে অমৌলিক সংখ্যাও বলা হয়। আরেকটা আছে হচ্ছে, আচ্ছা স্বাভাবিক সংখ্যার মধ্যে কি 0 আছে? 0 কিন্তু নাই, কারণ পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হইতে কই থেকে? 1 থেকে, 1 2 3 4, হ্যাঁ এরকম করে 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 চলতেছে। তাই এইটা কিন্তু স্বাভাবিক পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, মানে 1 থেকে শুরু হয়েছে। তাহলে এইটার মৌলিকও না যৌগিকও না, এমন একটাই সংখ্যা আছে যেটা হচ্ছে 1, যেটা মৌলিকও না আবার কি না বলেন তো? যৌগিকও না। সেটা মৌলিকও না যৌগিকও না, এটা হচ্ছে 1। 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও না আবার যৌগিক সংখ্যাও না। তাহলে কেন? প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদের গুণনীয়ক হচ্ছে 2টা, যাদের গুণনীয়ক হচ্ছে 2টি। যদি গুণনীয়ক দুটির বেশি হয় তাহলে সেটা সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা একটু এক্সাম্পল দেই। ধরেন ধরেন আপনাকে আমি বললাম 2, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। আমি যদি বলি 3, গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। আমি যদি বলি 4, এর গুণনীয়ক হচ্ছে 1 2 এবং 4। 4-কে 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে 2টার বেশি গুণনীয়ক। 5, 5 এর গুণনীয়ক 1 এবং 5। তার মানে এগুলার গুণনীয়ক যেহেতু 2টা, তার মানে এটা মৌলিক। এর গুণনীয়ক যেহেতু 2টার বেশি, তার মানে এটা একটা যৌগিক সংখ্যা বা অমৌলিক সংখ্যা। অর্থাৎ 6 যদি বলি, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, তার মানে এটা একটা যৌগিক সংখ্যা।
কিন্তু এক এমন একটা সংখ্যা যার গুণনীয়ক একটা, শুধু এক। গুণনীয়ক দুইটা হইলে হবে মৌলিক, দুইটার বেশি হইলে যৌগিক। যার গুণনীয়ক একটা সেটা হচ্ছে এক। তার মানে এক হচ্ছে মৌলিকও না যৌগিকও না, এক মৌলিকও না যৌগিকও না। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? একটু আমারে বলেন, সবাই কি বুঝছেন? সবাই একটু আমারে বলেন, সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলেন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এক এমন একটা সংখ্যা যেটা মৌলিক না যৌগিক না, কারণ এর গুণনীয়ক কয়টা বলেন? এর গুণনীয়ক হচ্ছে, এর গুণনীয়ক অনলি একটা। তাহলে গুণনীয়ক যদি একটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এক। গুণনীয়ক দুইটা থাকলে মৌলিক, মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই, হ্যাঁ, সেটাকে বলি আমরা মৌলিক, মানে গুণনীয়ক দুইটা। আর যৌগিক কি? যৌগিক হচ্ছে একের এক এবং ওই সংখ্যা বাদেও, হ্যাঁ, আর বাকি আরো আছে, তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলি। যেমন আমরা এই যে মৌলিক সংখ্যা নিয়ে এই আগামী দিন পড়বো যে কোনটি মৌলিক সংখ্যা, এত থেকে এতটার মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, কি সমাচার, মৌলিক সংখ্যা নিয়ে পড়বো। আচ্ছা, তার আগে আমরা যেহেতু আজকে রুট নিয়ে পড়তেছি, রুটের কথা আরেকটু আমি বলি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি এটা নিয়ে ভিডিও দিছি কিন্তু অনেকে জিজ্ঞেস করছে, এটা নিয়ে জিজ্ঞেস করেছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। মনে করেন আপনাকে আমি বললাম যে এক্স স্কোয়ারের ভ্যালু 4। ধরেন কোনো একটা সমীকরণে আসছে এক্স স্কোয়ারের ভ্যালু 4। আপনাকে যদি বলি এক্স এর মান কত, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা জানি যে এই 4 সংখ্যাটা আমি যদি 2 এর বর্গ করি তাহলে 2 গুণন 2 করলেও 4 পাবো, তাহলে এক্স এর মান 2 হইলেও আমাদের 4 হবে। আবার -2 এর যদি বর্গ করি তাহলে -2 গুণন -2 করলেও কি পাবো বলেন তো? আমরা 4 পাবো, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4। তার মানে এক্স এর মান কি কি হইতে পারে? এক্স এর মানটা হইতে পারে হচ্ছে +2 অথবা -2। তার মানে এটাকে আমরা লিখি কি +-2। এক্স এর ভ্যালুটা আমরা কি লিখতে পারবো বলেন তো? +-2 লিখতে পারবো না? কারণ কি, +2 এর বর্গ করলেও 4, -2 এর বর্গ করলেও 4। তার মানে এক্স এর ভ্যালু 2 হইলেও 2 এর স্কয়ার 4, এক্স এর ভ্যালু -2 হইলেও -2 এর স্কয়ার 4। এইটাকে বলি হচ্ছে এক্স এর মান হচ্ছে কি, হ্যাঁ, +-2 হবে। এখন এই জিনিসটাকে আমরা লিখার ক্ষেত্রে নিয়ম যেটা লিখার সেটা একটু ভালো করে দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে এক্স এর মান লিখার নিয়মটা হচ্ছে +-√4। অতএব এক্স এর মান হবে +-2। তার মানে অতএব এক্স এর মান হচ্ছে +-2। এটা হচ্ছে লেখার নিয়ম। আচ্ছা, এই যে লেখার নিয়ম, এই লেখার নিয়মের মধ্যে একটা মারাত্মক ধরনের কনসেপ্ট আছে, এবং এই জিনিসটা আপনাদের এখনকার বোর্ড বইগুলাতে, মানে যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ আসতেছে, বোর্ড বইগুলাতে এখন দিয়ে দিচ্ছে। এটা আমি অনেকবার করাইতাম, কারণ এই টাইপের ইয়াতেও আসে, আপনার নিবন্ধনেও কোশ্চেনে আসছে, এবং স্টুডেন্টদের কনসেপ্ট এত খারাপ জন্য ভুল করে ফেলছে। কিরকম খারাপ আমি একটু বলি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আছে প্লাস মাইনাস, এখানে আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস ঠিক আছে। √4 এর মান কিন্তু শুধু 2। আপনার যদি কোশ্চেন আসে √4 এর মান কত, এ নাম্বার অপশন 2, বি নাম্বার অপশন -2, সি নাম্বার অপশন +-2, ডি নাম্বার অপশন কোনোটি নয়, আপনার কিন্তু অ্যান্সার দিতে হবে শুধু +2। কারণ পজিটিভ রুটের স্কোয়ার কিন্তু শুধু 2। এই যে দেখেন, এই রুটের মান কিন্তু শুধু 2, প্লাস মাইনাসটার সামনে, এটা মাথায় রাখতে হবে, এটা সামনে। কারণ কারণ এইখানে একটা জিনিস বলা হয়, যখন বর্গমূল আমরা করি তখন একটাকে বলা হয় ধনাত্মক বর্গমূল, আরেকটাকে বলা হয় ঋণাত্মক বর্গ। এই মাইনাসটা কিন্তু বাইরে, এটা কিন্তু অবাস্তব সংখ্যার মতো ভিতরে বর্গ মাইনাসটা, মানে বর্গমূল দুই প্রকারে করতে হয়। একটা পজিটিভের বর্গমূল করলে 2 আসছে, এইটার বর্গমূল যখন করছেন 2 আসছে, কিন্তু এখানে মাইনাস আছে তাই -2 হয়েছে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি কখনো আপনি এই টাইপের কোশ্চেন দেখেন যে √16 এর মান কত, আর আপনার অপশনের মধ্যে আছে 4, বি নাম্বার অপশনে আছে -4, সি নাম্বার অপশনে আছে +-4, ডি নাম্বার অপশনে আছে কোনোটি নয়, আপনি কিন্তু 4 দেখাবেন, নট +-4। কিন্তু আপনার যদি কোশ্চেন থাকে x² = 16 হলে এক্স এর মান কত, তখন অ্যাকচুয়ালি আপনার যদি এই সেম অপশনই থাকে যে কোনটা আসলে সঠিক, তখন কিন্তু আপনার অ্যান্সার হবে সি নাম্বার +-4। কারণ আবার বলতেছি, x² হচ্ছে 16, তার মানে x +-√16। এই প্লাস মাইনাসটা রুটের সামনে, এই √16 মানে শুধু 4। √16 মানে কি বলেন? √16 মানে কিন্তু শুধু 4।
এটা মাথায় রাখতে হবে, এই দুটার মধ্যে ডিফারেন্সটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু ভেজালে পড়বেন। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা নিয়ে কোশ্চেন আসে। এটা এটা একবারে বেসিক বেসিক কনসেপ্টের অঙ্ক, একবারে বেসিক। ক্লিয়ার? বুঝছি? আবার বলে যে এক্স বড় নাকি এক্স স্কোয়ার বড়। এক্সও বড় হইতে পারে, এক্স স্কোয়ারও বড় হইতে পারে। একটু আগে বললাম এক্স এর মান যদি ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে এক্স স্কোয়ারের মান আরো ছোট হবে, আর এক্স এর মান যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে এক্স স্কোয়ারের মান বড় হবে আরো। মানে এক্স এর মান মনে করেন এই যে এক্স এর মান 4 হইলে এক্স স্কোয়ারের মান 16 হয়েছে, কারণ 4 তো হচ্ছে ওয়ানের চেয়ে বড় সংখ্যা, কিন্তু এক্স এর মান যদি আপনি -0.2 ধরেন তখন এক্স স্কোয়ারের মান হবে 0.04, তখন ছোট হয়ে যাবে এক্স স্কোয়ারের মান। বারবার ওই যে একের চেয়ে বড় নাকি ছোট সংখ্যা, এইটার কাহিনী আর কি আসলে। ঠিক আছে? বুঝছি? ওকে। তো ঠিক আছে, আজকে আমরা একটা অস্থির টাইপের আমাদের ক্লাস করলাম। তবে আজকের ক্লাসটা 2 ধাপে বিভক্ত। প্রথম প্রথম যে ধাপে করাইছি যেগুলা, সেগুলা প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএস সবার কাজে লাগবে। দ্বিতীয় পোর্শন যেটা করাইছিলাম, যেটা অবাস্তব সংখ্যা হাবিজাবি এইগুলো করাইছি, এগুলো শুধুমাত্র বিসিএস এর জন্য প্রযোজ্য। আর লাস্টের এই পার্টটা আবার মানে এইটা আবার সবারই কনসেপ্টে, নিবন্ধন, শিক্ষক নিবন্ধন এবং বিসিএস সবার জন্য প্রযোজ্য। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।